আচ্ছা, রিমোট সেন্সিং এন্ড জিআইএস এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভূগোলের যে অ্যাপ্লাইড দিক তার একটা বিষয়। যদিও রিমোট সেন্সিং বা জিআইএস পিওরলি একটা টেকনোলজিক্যাল ইনোভেশন, যেখানে আমাদের কোনো হাত নেই। এই টেকনোলজিটা আবিষ্কারের পেছনে জিওগ্রাফারদের কোনো হাত নেই, কিন্তু এই টেকনোলজিটা আবিষ্কার হওয়ার পরে এর যে জিওগ্রাফিক্যাল দিক অর্থাৎ ভূগোলে এর যে ব্যবহার, সেটা ভৌগোলিকরা দেখেছেন। এবং বর্তমানে রিমোট সেন্সিং এবং জিআইএস প্রতিটি দেশের প্রতিটি, বিশেষ করে রিসোর্স ম্যানেজমেন্ট, ওয়েদার ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, প্রত্যেকটা ক্ষেত্রে এখন ব্যবহার হচ্ছে। আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে রিসোর্স বা সম্পদের ম্যানেজমেন্টে রিমোট সেন্সিং এর ভূমিকা এবং সেখানে ভৌগোলিকদের অবদান। ঠিক আছে, তো প্রথমে আমরা যদি জানতে চাই যে হোয়াট ইজ রিমোট সেন্সিং, আমরা যখন কোনো কিছু চোখ দিয়ে দেখি, দূর থেকে কোন একটা জিনিস দেখছি, সেটার তার শেপ, তার সাইজ সম্পর্কে অনুমান করছি এবং সেই অনুযায়ী একটা তথ্য আমার ব্রেনে আসছে। অর্থাৎ কোনো বস্তু সম্পর্কে দূর থেকে, অর্থাৎ সেই বস্তুকে ফিজিক্যালি টাচ না করে দূর থেকে অবজার্ভ করে সেই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার একটা পদ্ধতি হচ্ছে রিমোট সেন্সিং। রিমোট মিন্স দূরবর্তী, সেন্সিং মানে হচ্ছে সেন্স করা বা অনুধাবন করা বা অনুভব করা। খুব সহজ ভাষায় এটা হচ্ছে রিমোট সেন্সিং। এবার রিমোট সেন্সিং যে প্রযুক্তি, এটা একটা টেকনোলজি। সেই প্রযুক্তি কি করে, বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ সূর্য থেকে যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ পৃথিবীতে আসে বায়ুমণ্ডল ভেদ করে, সেই তড়িৎ চুম্বকীয় বিকিরণটাকে ব্যবহার করা হয়। সেটার মাধ্যমে আমরা দূরবর্তী কোনো বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকি। আজকে আমরা যে মহাকাশ গবেষণা যেটা দেখছি, অর্থাৎ মহাকাশের বিভিন্ন নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি, তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য, এই যে ফাইভের ভূগোল, ফাইভ না, 6 বা 7 এর ভূগোল বই খুললেই প্রথমে সৌরজগৎ আছে। সেখানে বিভিন্ন গ্রহ, তাদের ওজন, তাদের আয়তন, তাদের ব্যাস, ইত্যাদি ইত্যাদি কত কি আমাদের সামনে লেখা থাকে। কোনোদিন ভেবেছি যে ওই মানুষকে ওখানে কি মেপে এসছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, এদের কি ওজন মেপে এসছে? এদের কি আয়তন মেপে এসছে? তাহলে কিভাবে এগুলো বুঝলো? বা সূর্যের তাপমাত্রা কত সূর্য পৃষ্ঠে, সূর্যের আয়তন কত, বা সূর্য ছাড়া এরকম লক্ষ লক্ষ নক্ষত্র মহাবিশ্বে রয়েছে। আমাদের এই এই আমাদের যে গ্যালাক্সি আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে সেখানেই রয়েছে। সেগুলো সম্পর্কে আমরা তথ্য একের পর এক জানতে পাচ্ছি, সব কিন্তু রিমোট সেন্সিং এর মাধ্যমে। অর্থাৎ ওই লাইট কে পর্যবেক্ষণ করে কোন একটা অবজেক্ট থেকে যে লাইটটা আসছে, ফিরে আসছে, সেটাকে আমরা সেন্স করছি। সেন্সর তৈরি করেছি, সেই সেন্সর দিয়ে সেটাকে সেন্স করছি, করে সেটাকে বিশ্লেষণ করছি। অর্থাৎ দূর থেকে পর্যবেক্ষণ করে কোনো বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে রিমোট সেন্সিং। তাহলে রিমোট সেন্সিং ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ অবটেইনিং ইনফরমেশন অ্যাবাউট অ্যান অবজেক্ট, এরিয়া or phenomena without any direct contact through the analysis of data acquired by remote device. তোমাদের এই পেপারে যে কোশ্চেন গুলো আসে সেটা খুব ছোট ছোট 2 নম্বরের প্রশ্ন আসে। তার জন্য খুব বেশি ডিটেল বা খুব বেশি বড় করে লেখার ব্যাপার নেই। মূল বিষয়টা লিখবে, তার কিছু ক্যারেক্টারিস্টিক যদি থাকে সেটা লিখবে, আর তার সঙ্গে ছবি। ছবি খুব গুরুত্বপূর্ণ রিমোট সেন্সিং এর বিভিন্ন প্রশ্নের উত্তর বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, যেমন এখানে রিমোট সেন্সিং এর সঙ্গে ডেফিনেশন আমি একটা ছবি দিয়েছি। অর্থাৎ কিভাবে সূর্য থেকে আলো আসছে, সেই লাইট ভূপৃষ্ঠের বিভিন্ন অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে ফিরে যাচ্ছে। কোথায় ফিরে যাচ্ছে? আমরা আকাশে ভাসিয়ে রেখেছি কিছু কৃত্রিম উপগ্রহ, যেগুলোকে স্যাটেলাইট বলা হচ্ছে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। সেখানে সেন্সর লাগানো আছে, তারা এই লাইটকে সেন্সর করছে। এবার প্রশ্ন হচ্ছে যে সূর্য থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসে, সেটা সম্পর্কে আমরা ক্লাইমেটোলজিতে পড়েছি, সেটা আমি একটু পরে আসছি। সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা জানি বিভিন্ন ধরনের আলোক তরঙ্গ সেখান থেকে আসে। সেখানে যেমন অতি ক্ষুদ্র এক্স রে, গামা রে রয়েছে, যদিও ওগুলোকে আমরা ইউজ করি না। আল্ট্রাভায়োলেট রেডিয়েশন রয়েছে, এগুলোকেও আমরা ইউজ করি না। এগুলোকে আয়নাইজড রেডিয়েশন বলে, ওগুলো ক্ষতিকর, এগুলোকে আমরা ইউজ করি না। এক্স রে রয়েছে, এগুলোকে আমরা ইউজ করি না। আমরা শুরু করি ভিজিবল যে রেডিয়েশন, অর্থাৎ যেটাকে আমরা দেখতে পাই, যেটাকে আমরা আলোক তরঙ্গ বলি।
যেমন ব্লু, গ্রিন, রেড তিনটে মেজর বা প্রাইমারি কালার। 0.3 থেকে 0.7 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অঞ্চল, সেটা হচ্ছে এই 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 অঞ্চলের মধ্যে বা এই তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণটাকে আমরা দেখতে পাই এবং কালার হিসেবে দেখতে পাই, তাই এটাকে ভিজিবল ওয়েভ বা ভিজিবল লাইট বলা হয়। তারপরে 0.7 এর পরে আবার যখন চলে যাচ্ছে, অর্থাৎ ইনফ্রারেড, নিয়ার, ফার, মিডিল বা তারপরে মাইক্রোওয়েভ, এগুলো আবার আমরা দেখতে পাই না, কিন্তু এই তরঙ্গগুলো আছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এই যে ভিজিবল রেডিয়েশন এবং তারপরে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রেডিয়েশন, এগুলো প্রত্যেকটার বৈশিষ্ট্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এবং এই তরঙ্গগুলো কিভাবে ভূপৃষ্ঠের কোন বস্তু থেকে কিরকম ভাবে প্রতিফলিত হয় বা কোন তরঙ্গ কোন বস্তু থেকে বেশি প্রতিফলিত হয় সেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা অবহিত হয়েছে, যার উপরে ভিত্তি করে সেই অনুযায়ী সেন্সর তৈরি করা হয়েছে এবং সেখান থেকে আমরা ভূপৃষ্ঠের বস্তুকে চিহ্নিত করা থেকে শুরু করে সেই বস্তুর বৈশিষ্ট্য, তার এরিয়াল এক্সটেন্ট, অর্থাৎ কত বড় জায়গা জুড়ে সে বিস্তৃত, ইত্যাদি বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করতে পারছি। বর্তমানে আমরা 3 ডাইমেনশনাল ইনফরমেশন, অর্থাৎ সেই বস্তুটার হাইট কত, সেটা আমরা এখন রিমোট সেন্সিং এর মাধ্যমে জানতে পারছি। ঠিক আছে, রিমোট সেন্সিং সম্পর্কে আমি প্রিলিমিনারি একটা আইডিয়া দিলাম। এবারে রিমোট সেন্সিং যে প্রক্রিয়াটা, সেটা কতগুলো ধাপে সংগঠিত হয়। 1 নম্বর হচ্ছে, প্রথম বললাম, সোর্স অফ এনার্জি, অর্থাৎ রিমোট সেন্সিং যেহেতু আলোকে ব্যবহার করে, তাই এর একটা আলোর উৎস দরকার এবং সেই আলোর উৎসটা সাধারণত সূর্যের আলো। যদিও রিমোট সেন্সিং দু রকমের আমরা জানি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এই যে রাডার যে শব্দটা তোরা শুনেছিস, বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল, অর্থাৎ বিমান বন্দরগুলোতে রাডারের ব্যবহার হয়, বা বিভিন্ন সেনা ঘাঁটিতে রাডারের ব্যবহার হয়, বা আবহাওয়া পর্যবেক্ষণে রাডারের ব্যবহার হয়। এই রাডার গুলো হচ্ছে বেসিক্যালি প্যাসিভ রিমোট সেন্সর। প্যাসিভ রিমোট সেন্সর মানে হচ্ছে এরা সূর্যের আলোকে ব্যবহার করে না, এরা এদের নিজের একটা আলোর উৎস আছে, এরা সেই আলো ছাড়ে, সেটা কোনো একটা অবজেক্ট থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে, সেটাকে তারা সেন্স করে ডিস্টেন্স মাপা থেকে শুরু করে বিভিন্ন বিষয় পরিমাপ করতে পারে। আর সরাসরি সূর্যের আলোকে ব্যবহার করে এমন কিছু সেন্সর রয়েছে যারা সূর্যের আলো ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, সেটাকে সেন্স করে ভূপৃষ্ঠে কি কি রয়েছে, তাদের বৈশিষ্ট্য কি, আকার আয়তন কি, সেগুলো সম্পর্কে তথ্য দিচ্ছে। সেগুলোকে আমরা বলছি প্যাসিভ সেন্সর। অর্থাৎ যার নিজস্ব কোনো লাইট সোর্স নেই, সেটা হচ্ছে প্যাসিভ। আর রাডারের মতো সেন্সর যার নিজস্ব লাইট সোর্স আছে, সেগুলোকে আমরা অ্যাক্টিভ বলছি। তার মানে রিমোট সেন্সিং এর প্রথম স্টেজ, তার মানে সোর্স অফ লাইট, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা কোন একটা জায়গা থেকে নির্গত হবে, সেটা সূর্য হোক বা কৃত্রিম ভাবে তৈরি হোক। তারপরে সেই রেডিয়েশনটা, এই যে বললাম, সূর্য থেকে বায়ুমণ্ডল ভেদ করে আসছে, দ্যাট ইজ প্রোপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থ্রু অ্যাটমসফিয়ার। এবার এই অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে যখন এই আলোক তরঙ্গগুলো আসে, আমরা জানি বায়ুমণ্ডল স্বচ্ছ বলি বটে সূর্যের আলোর সাপেক্ষে, কিন্তু বাস্তবে কিন্তু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ বিভিন্ন রকম ভাবে বাধাপ্রাপ্ত হয়। যেমন আমরা জানি এক্স রে, গামা রে, আল্ট্রাভায়োলেট রে, এগুলো ভূপৃষ্ঠে পৌঁছাতেই পারে না, কারণ এগুলো আয়নোস্ফিয়ারে, ওজোনোস্ফিয়ারে শোষিত হয়ে যায়। এটা আমাদের পক্ষে ভালোও বটে। এই রেডিয়েশন গুলো যদি পৃথিবীতে আসতো, পৃথিবী জীবের বসবাসের অনুকূল থাকতো না, কারণ এই রেডিয়েশন গুলো আমাদের যে দেহ, অর্থাৎ প্ল্যান্ট বা অ্যানিম্যাল যে বডি, সেখানে এসে আঘাত করে আমাদের যে কোষগুলো, সেগুলোকে ভেঙে দেয়, আয়নাইজ করে দেয়, অর্থাৎ ইলেকট্রন প্রোটনে ভেঙে দেয়, যেটা আমাদের ক্ষতিকর। ওই জন্য বায়ুমণ্ডল এক্ষেত্রে আমাদের একটা বর্মের মতো কাজ করে। যাই হোক, কিন্তু ভিজিবল রেডিয়েশন বা মাইক্রোওয়েভ বা ইনফ্রারেড, এরা বায়ুমণ্ডল ভেদ করে আসতে পারে এবং ভূপৃষ্ঠের বিভিন্ন অবজেক্ট থেকে এরা ভিন্ন ভিন্ন মাত্রায় প্রতিফলিত হয়ে আবার ফিরে যায় এবং মহাকাশে থাকা এই সমস্ত সেন্সর গুলো সেগুলোকে সেন্স করে। এবার বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন আসে, এখানে বিভিন্ন ধরনের গ্যাসীয় অণুগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেল রয়েছে, সেগুলো দ্বারা এই সমস্ত তরঙ্গগুলো, আলোক তরঙ্গগুলো বিক্ষিপ্ত হয়, বিচ্ছুরিত হয়, প্রতিফলিত হয়, যেমন মেঘ থেকে প্রতিফলিত হয়ে চলে যায়, বা ডাস্ট পার্টিকেল থেকে স্ক্যাটারিং যেটাকে বলে, বিচ্ছুরিত হয়, আবার বেঁকে যায়, অর্থাৎ কোন একটা জায়গায়, কোন একটা বায়ুমণ্ডলের কোন একটা লেয়ারে পড়ে বেঁকে গেল, সোজা পথে আসতে পারে না। এই ঘটনাগুলো ঘটে। বিজ্ঞানীরা যখন সেন্সর তৈরি করে, সেই সেন্সরে এই সমস্ত বিষয়গুলোকে মানে কি বলবো, বিবেচনায় রাখা হয়। এই জন্য সেন্সর থেকে যে তথ্যগুলো পাওয়া যায়, সেটাকে যখন কম্পিউটারে মানে কি বলবো,
প্রসেসিং করা হয় তখন এই ধরনের ত্রুটি, অর্থাৎ এই যে রিফ্লেকশন বা রিফ্লেকশন বা স্ক্যাটারিং এর ফলে যে ত্রুটিগুলো হতে পারে সেগুলোকে রিমুভ করা হয় থ্রু কম্পিউটার প্রসেসিং। তারপরে ফাইনালি আমাদের সামনে একটা রিমোটলি সেন্সড ইমেজ দাঁড়ায়। আচ্ছা, ইন্টারাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ দ্য টার্গেট অবজেক্ট এন্ড রিফ্লেকশন আর এমিশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ বায়ুমণ্ডলে বিচ্ছুরিত বা প্রতিফলিত বা রিফ্র্যাকশন বা বেঁকে যাওয়ার পরেও সেই আলোক তরঙ্গগুলো ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে এবং ভূপৃষ্ঠের বিভিন্ন অবজেক্ট থেকে প্রতিফলিত হয়ে বা বিকিরিত হয়ে, অর্থাৎ রিফ্লেক্টেড বা এমিটেড হয়ে ফিরে যাচ্ছে। রিফ্লেক্টেড মানে আমরা যখন আয়নার উপরে লাইট ফেলি সেটা সেই লাইটটা সরাসরি প্রতিফলিত হয়ে যায়, তেমনি বরফের সারফেস বা ক্লাউড সারফেস বা বালি এই জাতীয়, ইভেন জলের উপরে তীর্যকভাবে আলো পড়লে সেটা প্রতিফলিত হয়। আবার এই সমস্ত ভূপৃষ্ঠের বস্তুগুলো কিছু আলো শোষণ করে আমরা জানি, এবং সেই শোষণ করার ফলে তারা উত্তপ্ত হয়, তখন তারা হিট রেডিয়েট করে, তাপ বিকিরণ করে। এই জন্য আমি এমিশন কথাটা ইউজ করলাম। এই তাপটাকেও কিছু সেন্সার তো আছে যেগুলো সেন্স করে, অর্থাৎ আলো অথবা তাপ সেন্স করার মাধ্যমে বস্তু সম্পর্কে তথ্য দেয় রিমোটলি সেন্সার গুলো। তাহলে এই যে রিফ্লেক্টেড বা রেডিয়েটেড এনার্জি, এমিটেড এনার্জি, সেটাকে সেন্স করছে সেন্সর, তারপরে সে সেটাকে পাঠাচ্ছে ভূপৃষ্ঠের যে গ্রাউন্ড স্টেশন সেখানে সেটাকে প্রসেস করা হচ্ছে, বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলোকে সংশোধন করে ফাইনালি রিমোটলি সেন্সড যে ইমেজ সেটাকে ডেভেলপ করা হচ্ছে। এবার রিমোট সেন্সিং এর ত্রুটি বিচ্যুতি বা সুবিধা অসুবিধা, অনেক ধরনের সুবিধা অসুবিধা আছে। আগে যখন ভূপৃষ্ঠ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হতো বা মানচিত্রকরণ করা হতো তখন গ্রাউন্ড সার্ভে করা হতো, যেটা অনেক বেশি সময় সাপেক্ষ, অনেক লোক লাগতো, দীর্ঘ সময় লাগতো। আমরা দেখেছি যে কয়েক বছর ধরে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের জন্য যখন সার্ভে করা হয়েছিল, কয়েক বছর ধরে সার্ভে চলেছিল সারা দেশ জুড়ে। কিন্তু এখন রিমোট সেন্সিং টেকনিক আসার ফলে কয়েক মুহূর্তে একটা বিরাট জায়গা আমরা ম্যাপিং করে ফেলতে পারছি থ্রু রিমোটলি সেন্সড ইমেজারি। রিমোট সেন্সিং এর আরেকটা বড় সুবিধা হচ্ছে রিপিটেটিভ ইমেজারি, অর্থাৎ স্যাটেলাইট চক্রাকারে ঘুরছে বা যেগুলো দাঁড়িয়ে আছে সেও একই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ছবি তুলে যাচ্ছে, তথ্য সংগ্রহ করে যাচ্ছে দিনে রাতে। তো একটা স্যাটেলাইট একই জায়গার বারংবার আমাকে তথ্য দিচ্ছে, আর তারপরে কি বলে চেঞ্জেস যেটা হচ্ছে সেটা খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারছি ভূপৃষ্ঠের উপর যে চেঞ্জেস গুলো হয়। কিন্তু বাস্তবে আমরা যদি গ্রাউন্ড সার্ভে করে করতে হতো তাহলে বারবার সেখানে গিয়ে সার্ভে করতে হতো, সেটা অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যেত। রিমোট সেন্সিং যেটা আরেকটা বড় সুবিধা করেছে সেটা হচ্ছে রিমোটলি সেন্সড ইমেজ সরাসরি আমরা জিআইএস এ ব্যবহার করতে পারি, যার ফলে সেখান থেকে ডিসিশন নেওয়া বা ম্যাপিং কার্টোগ্রাফিক যে আউটপুট, অর্থাৎ রিমোট সেন্সিং থেকে জিআইএস এর মাধ্যমে কার্টোগ্রাফিক যে ম্যাপ তৈরি করা বা কার্টোগ্রাফিক বিভিন্ন অ্যানালাইসিস করা সেটা অনেক দ্রুত হয়েছে। আগে গ্রাউন্ড সার্ভে করে টোপোশিট বা বিভিন্ন যে ম্যাপ গুলো রয়েছে অ্যাটলাস ম্যাপ, সেগুলো থেকে যদি আমাদেরকে সেগুলোকে জিআইএস এ ব্যবহার করা হয় তাহলে মাঝখানে অনেক কাজ করতে হয়, ডিজিটাইজেশনের একটা প্রক্রিয়া থাকে। কিন্তু রিমোট সেন্সিং এর ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই, সরাসরি রিমোট সেন্সিং ইমেজকে আমরা বা রিমোট সেন্সিং থেকে প্রাপ্ত তথ্য জিআইএস এ ব্যবহার করতে পারি। এরকম হাজারো সুবিধা রয়েছে, এটা একটু দেখে নিবি তোরা। অসুবিধা কি? প্রযুক্তি, এটা একটা প্রযুক্তি, যেহেতু সেই প্রযুক্তি এখনো সব পৃথিবীর সব দেশের হাতে নেই, যেমন বাংলাদেশের হাতে এই প্রযুক্তি নেই, নেপালের মতো দেশ, ভুটানের মতো দেশ, এদের হাতে এই প্রযুক্তি নেই। 2 নম্বর হচ্ছে এই প্রযুক্তি কিছুটা এক্সপেন্সিভও বটে, যদিও বর্তমানে আর এক্সপেন্সিভ নেই, কারণ একটা স্যাটেলাইট 10-12 বছর ধরে কাজ করছে একবার পাঠানোর পরে, তার ফলে সে এত বেশি ডেটা প্রোডাক্ট তৈরি করে যে সেগুলো বিক্রি করে সেই স্যাটেলাইটের দাম উঠে যাবে। কিন্তু হ্যাঁ, বিভিন্ন কোম্পানি এটা ফ্রি দিচ্ছে, সেই ফ্রি দেওয়ার মাধ্যমে তারা তাদের মতো বিজনেস করছে, কিন্তু আমরা ফ্রি পাচ্ছি। যেমন গুগল ম্যাপ বা আর্ক জিআইএস ম্যাপ, এগুলো আমরা ফ্রি ব্যবহার করছি, বা ভারতবর্ষের ভুবন মানচিত্র, এগুলো আমরা ফ্রিতে পাচ্ছি, ফলে আমাদের সুবিধা হচ্ছে। কিন্তু এগুলো যদি কিনতে হতো না, একটা ইমেজারির দাম কিন্তু 10-12 হাজার টাকা, অর্থাৎ একটা ম্যাপ আমরা 100-150 টাকায় কিনতে পারি, কিন্তু একটা ইমেজারি কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে, এক্সপেন্সিভ তো বটেই। রিমোট সেন্সিং ডেটা অ্যানালিসিস করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়, কিন্তু একটা ম্যাপ একটা সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারে, কারণ রিমোট সেন্সিং এ
সবকিছু ম্যাপের মতো এরকম নির্দিষ্ট সিম্বল দিয়ে তো থাকে না, ওখানে কালার থাকে, এবং সেই কালার গুলো সম্পর্কে আমাদের নলেজ না থাকলে আমরা বলতে পারি না যে কোনটা কি, কোন বস্তুটা মানে কোন রং কি বোঝাচ্ছে। আমাদেরকে ইন্টারপ্রিটেশনের টেকনিকটা শিখতে হয়। একটা সাধারণ মানুষের পক্ষে তো সেটা সম্ভব নয়, এটা একটা অসুবিধা বলতে পারি। এছাড়া অনেক ক্ষেত্রে খুব বেশি লার্জ স্কেল ম্যাপ, অর্থাৎ খুব ছোট জায়গার, বিশেষ করে একটা গ্রামীণ এলাকার মৌজা ম্যাপ বা একটা শহরের প্লট টু প্লট ম্যাপ যদি আমার করতে হয়, তাহলে রিমোট সেন্সিং এর পক্ষে সম্ভব নয়। কারণ রিমোট সেন্সিং এর স্যাটেলাইট গুলো ভূপৃষ্ঠ থেকে প্রায় 650-700 কিলোমিটার উঁচুতে থাকে। অত উঁচু থেকে এত ছোট জায়গার মানচিত্র তৈরি করা যায় না। হ্যাঁ, বর্তমানে সেই প্রযুক্তি চলে এসেছে। আজকে আমরা আমেরিকার কিছু স্যাটেলাইট, কুইক বার্ড, আইকনস, এই ধরনের কিছু স্যাটেলাইট বেরিয়েছে যারা প্লট টু প্লট ইমেজারি দিতে পারে, কিন্তু সেগুলোর সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না, এত দাম। লার্জ স্কেল ম্যাপের ক্ষেত্রে এখনো রিমোট সেন্সিং এর অসুবিধা কিছুটা রয়েছে, আমি বলছি কিছুটা রয়েছে। তারপরে যেহেতু আকাশ থেকে এটা সেন্স করে কোন একটা দেশ সম্পর্কে তথ্য, সেই দেশের পারমিশন ছাড়াই আমরা নিয়ে নিচ্ছি। আজকে আমাদের যে স্যাটেলাইট গুলো পৃথিবীকে প্রদক্ষিণ করছে, সে গোটা পৃথিবীকেই তো ইমেজ নিচ্ছে। সে বাংলাদেশের ইমেজও নিচ্ছে, পাকিস্তানের ইমেজও নিচ্ছে, ইন্ডিয়ার ইমেজও নিচ্ছে, আমেরিকান ইমেজও নিচ্ছে, মহাদেশের উপরে যেমন নিচ্ছে, মহাসাগরের উপরেও নিচ্ছে, অর্থাৎ বিভিন্ন দেশের ইমেজ সে নিচ্ছে। এগুলো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী করা, সব দেশের স্যাটেলাইট গুলো এইভাবে করে। কিন্তু সেই ইমেজ গুলো যখন রিপ্রোডিউস করা হয়, তখন কোনো দেশের পারমিশন ছাড়া সেই ইমেজ গুলো কিন্তু কাউকে শেয়ার করা হয় না। কিন্তু এটা একটা অসুবিধা, গোপনীয়তা ভঙ্গ হতে পারে। আজকে আমেরিকা স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক করছে, বিশেষ করে ডিফেন্সের ব্যাপারে, কোন দেশের পারমিশন ছাড়াই সেই দেশে বিভিন্ন দিক ট্র্যাক করছে। ইসরায়েলের মতো দেশগুলো ট্র্যাক করছে, করে সেই অনুযায়ী তাদের ডিফেন্স সিস্টেমকে সাজিয়ে নিচ্ছে। এটা বেআইনি, কিন্তু করছে। তাছাড়া যেহেতু এটা দূর থেকে সেন্স করা হয়, আলোর প্রতিফলনের উপরে নির্ভর করে, যার ফলে অনেক সময় ভুল যে হয় না তা কিন্তু নয়। রিমোট সেন্সিং ইমেজ থেকে যখন আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাই, তার আগে কিন্তু বারবার বলা হয় গ্রাউন্ড ট্রুথ, অর্থাৎ ভূপৃষ্ঠের সেই জায়গাতে গিয়ে তোমাকে দেখে নিতে হবে যে তুমি ইমেজ থেকে যেটা ভাবছো যে এটা এই জিনিস, অর্থাৎ এটা ধান ক্ষেত, এটা গম ক্ষেত, এটা আম বাগান, এটা হচ্ছে পাইন বাগান, বাস্তবে তুমি একটু গিয়ে দেখো যে সেগুলো সেটাই কিনা। এটাকে বলা হয় গ্রাউন্ড ট্রুথ ভেরিফিকেশন। এটা কিন্তু করতে হয়। অর্থাৎ রিমোট সেন্সিং 100% সত্যি ধরতে পারি না, আমাদেরকে ভেরিফাই করতে হয়। এটাও তাহলে দুর্বলতাই বলবো। ওকে, অ্যাপ্লিকেশন, এটার কোনো শেষ নেই। রিমোট সেন্সিং এর বর্তমানে অ্যাপ্লিকেশন একটা লম্বা লিস্ট, এখানে তার কয়েকটা দেওয়া আছে। সম্পদের মানচিত্রকরণ, এটা তো বটেই, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের বর্তমানে ম্যাপিং গোটাটাই রিমোট সেন্সিং এর মাধ্যমে হচ্ছে। এবার সেই ম্যাপিংটা ন্যাচারাল রিসোর্স, ম্যানমেড বিভিন্ন ফিচার্স, ল্যান্ড ইউজ ম্যাপ, কিছুটা ভূপৃষ্ঠের নিচের ভূতাত্ত্বিক অবস্থা, সেটাও এখন রিমোট সেন্সিং এর মাধ্যমে করা সম্ভব হচ্ছে। কোথাও ফাটল আছে কিনা, পাইপ লাইন কোথা দিয়ে গিয়েছে, সেগুলোও কিন্তু এখন রিমোট সেন্সিং এর মাধ্যমে আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে। এছাড়া রিমোট সেন্সিং এ তো বললাম যে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল, সি নেভিগেশন, তারপরে ওয়েদার ফোরকাস্টিং। এই যে ইয়াস সাইক্লোন আসছে, দুদিন আগে গুজরাট উপকূলের উপর দিয়ে চলে গেল, তাওতে 10 দিন আগে থেকে ট্র্যাক করা হচ্ছে। কিসের মাধ্যমে ট্র্যাক করছে? ওয়েদার স্যাটেলাইটের মাধ্যমে। এই স্যাটেলাইট, বিশেষ করে রিমোট সেন্সিং আবিষ্কারের ফলে আমাদের জীবনের বিভিন্ন বিষয় অনেক বেশি সহজ, অনেক বেশি যথাযথ হয়েছে। একটা সময় ছিল যখন আবহাওয়া দপ্তর আবহাওয়ার পূর্বাভাস দিত, যা দিত তার উল্টোটা করতো, আমরা হাসাহাসি করতাম। খুব বেশি না, আমরা ছোটবেলায় যখন, তখনকার কথা বলছি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যখন কোন একটা আবহাওয়ার ফোরকাস্ট করা হতো, সেইটা হতো না। উল্টো দিকে বাংলাদেশ, জানি না ওরা কিভাবে বলতো, এটা নিয়ে একটা কৌতুক আছে যে বাংলাদেশের সাংবাদিককে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা বলুন তো আপনাদের দেশের আবহাওয়া দপ্তর এত সঠিকভাবে আবহাওয়ার পর্যবেক্ষণ করে কি করে? তখন বলছে, কেন, আমাদের কিচ্ছু নেই, শুধু ইন্ডিয়া যেটা বলে আমরা তার উল্টোটা বলি। ঠিক আছে? তো যাই হোক, সেই দিন চলে গেছে। এখন ওয়েদার স্যাটেলাইট, তার মাধ্যমে 24 ঘন্টা প্রতি সেকেন্ড অবজার্ভ করা হচ্ছে। প্রতিটি দেশ তাদের ওপরে এই ধরনের ওয়েদার স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট রেখে দিয়েছে। সেগুলোর মাধ্যমে তারা পর্যবেক্ষণ করছে মেঘের গতিবিধি, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, বায়ু প্রবাহ,
সরি বায়ু প্রবাহটা এখন পর্যন্ত সম্ভব না। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, সমুদ্রের ঢেউ, উচ্চতা যে পার্থক্য হচ্ছে সেটা সেন্স করার ক্ষমতা রাখে রিমোট এই সমস্ত স্যাটেলাইট গুলো। ওকে, আমি রিমোট সেন্সিং সম্পর্কে একটা ব্রিফ দিলাম। বলো এটুকু নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? আরো অনেক কিছু আছে। আচ্ছা, ডিফেন্স যেটা বলছিলাম, ইসরায়েলের উদাহরণ দিলাম, আমেরিকার উদাহরণ দিলাম। ডিফেন্সের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে রিমোট সেন্সিং এর ব্যবহার ব্যাপক মাত্রায় বেড়েছে। আর রিয়েল টাইম কমিউনিকেশন, অর্থাৎ এই যে স্যাটেলাইটের মাধ্যমে একটা জায়গার সঙ্গে একটা জায়গায় কমিউনিকেশন, অর্থাৎ আগে আমরা কমিউনিকেশন করতাম চিঠিপত্রের মধ্য দিয়ে। আমি চিঠি পাঠালাম, এক সপ্তাহ পরে কারো কাছে পৌঁছালো, সে আবার পাঠালো আমার কাছে, এক সপ্তাহ পরে পৌঁছালো। কিন্তু এখন আমি কথা বলছি, সঙ্গে সঙ্গে সে শুনতে পাচ্ছে, আমি কিছু তাকে পাঠাচ্ছি, সঙ্গে সঙ্গে সে সেটা দেখতে পাচ্ছে। দিস ইজ কল্ড রিয়েল টাইম কমিউনিকেশন। এটা রিমোট সেন্সিং এর মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে। তোরা কি শুনছিস আমার কথা? আচ্ছা, এবার এই যে রিমোট সেন্সিং এর আলোচনা আমি বললাম না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই ব্যাপারটা কি সেটা একটু বুঝে নিতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমি প্রথমে একটু বললাম যে সূর্য থেকে যে বিকিরণ, সূর্য যে তাপ বিকিরণ, আলো বিকিরণ করে, সেটা বিজ্ঞানী বিশেষ করে পদার্থবিদরা দেখেছেন যে সেটা দু ধরনের তরঙ্গের মানে দু ধরনের ফিল্ড দিয়ে তৈরি। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ এই যে আলো ফোটন গুলো, ফোটন কণা যেটাকে বলি আমরা, আলো বিচ্ছিন্ন ফোটন কণার মাধ্যমে কিন্তু আসে, হ্যাঁ, এবং তরঙ্গের আকারে আসে। একবার সোজা পথে আসে না, স্ট্রেট লাইনে আসে না, তরঙ্গের আকারে আসে। এবং এই তরঙ্গটা টু ডাইমেনশনাল, অর্থাৎ তার দুটো ফিল্ড, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডও তরঙ্গের আকারে আসে, ম্যাগনেটিক ফিল্ডও তরঙ্গের আকারে আসে, এবং একে অপরের সঙ্গে 90 ডিগ্রি ভাবে অবস্থান করে। এই যে ছবিটা আমি দেখাচ্ছি, এখানে লাল রংটা আমি ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি, আর ব্লু কালার বা নীল রঙের তরঙ্গটাকে ম্যাগনেটিক ফিল্ড বলছি। এইভাবে তরঙ্গ আকারে বিকিরণগুলো পৃথিবীতে আসে, ঠিক আছে? তাই এটাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলা হয়। ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড এর সমন্বয়ে তৈরি রেডিয়েশন যেটা সূর্য থেকে আসে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ওকে, এবার এই রেডিয়েশন সূর্য থেকে আলোর গতিবেগে আসে, অর্থাৎ অ্যাট দ্য স্পিড অফ লাইট, এবং সেটা বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, ভূপৃষ্ঠের বিভিন্ন অবজেক্টের উপরে পড়ে, এবং সেখান থেকে অবজেক্টের নেচার, অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টের কালার, সেই অনুযায়ী সেটা রিফ্লেক্ট হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। ওকে, এবার এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার যে তরঙ্গের কথা বললাম, তরঙ্গ মানেই তার তাহলে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, কি তাই তো? এখানে দেখো ল্যামডা চিহ্ন দিয়ে যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা তরঙ্গ যখন উপরের দিকে উঠছে, পিক, আবার নিচের দিকে নামছে, নামার পরে আবার উপরের দিকে উঠছে, এই দুটো পরপর পিকের মধ্যে যে ডিস্টেন্স, দ্যাট ইজ কল্ড ওয়েভ লেন্থ। এই ওয়েভ লেন্থ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে চিহ্নিত করার ক্ষেত্রে। সূর্য থেকে যে বিকিরণটা আসে সেটা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত, এবং এই তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী তাদেরকে আমরা সাজাই। যখন সূর্যের এই বিকিরণগুলোকে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী আমরা পরপর ছোট থেকে বড় সাজাই, তখন যেটা পাই সেটাকেই বলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎ চুম্বকীয় বর্ণালী। এর পরেরটাতে ওটাই আছে। এখানে আমি ছবি দেখিয়েছি, একদম প্রথমে তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভের প্যাটার্নটা দেখানো হয়েছে, একটা স্কিমেটিক ডায়াগ্রাম। হ্যাঁ, তার অর্থাৎ আমার এই ছবিতে বাম দিক থেকে ডান দিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, সেই অনুযায়ী বাম দিক থেকে আমি যদি রেডিয়েশন গুলো দেখি, তাহলে একদম ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রেডিয়েশন হচ্ছে গামা রে, তারপরে আছে এক্স রে, তারপরে আছে আল্ট্রাভায়োলেট রে, তারপরে মিডিলে ওই দুটো সরু দাগ দেওয়া আছে, ওটা হচ্ছে ভিজিবল লাইট, যেটা আমরা দেখতে পাই। সেটা বেসিক্যালি বললাম 0.3 থেকে 0.7, অর্থাৎ ব্লু, গ্রিন, রেড। এবার এদের মাঝে মাঝে আরো অনেক কালার যেগুলো আমরা বাস্তবে দেখে থাকি, বেসিক্যালি এদের মিশ্রণে তৈরি হয়। অর্থাৎ ব্লুর ঠিক আগে আছে ভায়োলেট বা বেগুনি, সেটাও কিছু আমরা দেখতে পাই। আলট্রা ভায়োলেটটা দেখতে পাই না, কিন্তু ভায়োলেটটা আমরা দেখতে পাই। অর্থাৎ বেসিক্যালি ভায়োলেট থেকে আমাদের দেখা শুরু হয়, ভায়োলেটের পরে আস্তে আস্তে ব্লু থেকে আস্তে আস্তে গ্রিনের দিকে যাচ্ছে, গ্রিনের পরে হলুদ আসছে, হলুদের পরে রেড আসছে, রেডটা ক্রমশ ডার্ক হয়ে যাচ্ছে, তারপরে এক সময় অবলোহিত লাল
যেটাকে ইনফ্রারেড বলা হয় সেদিকে চলে যায়, তখন আর আমরা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজানো তড়িৎচুম্বকীয় বিকিরণ। ইনফ্রারেডের পরে আসে রেডিও ওয়েভ, তারপরে টিভি ওয়েভ, তারপরে এগুলো হচ্ছে অনেক বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত। এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ঠিক আছে, তো বেসিক্যালি তাহলে স্পেকট্রাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে যখন আমরা তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী একটা স্কেলে সাজাই, সেটাকে আমরা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলি। যদি পরীক্ষায় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আসে তাহলে লেখার পরে এই ছবিগুলো দেবে এবং কোথায় কোন রেডিয়েশন অবস্থান করছে সেটা বলতে হবে, তাহলে 2 দেবে। আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি বলে তাহলে এই ছবিটা তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এবার এখানে কিছু ফর্মুলা আছে, এগুলো দিলেও চলে, না দিলেও চলে। অর্থাৎ কোয়ান্টাম ইকুয়েশন ফিজিক্সের, এনার্জি বেশি, কার এনার্জি কম, কার এনার্জি বেশি, সেটা কিসের উপর নির্ভর করে সেগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম বেসিক্স, অর্থাৎ ফিজিক্স, যেটা না যেটা বেসিক্যালি ব্যবহার হয় এই রিমোট সেন্সিং যে টেকনিক সেখানে। বাস্তবে এগুলো আমরা জানছি কারণ এই সম্পর্কে নলেজ না থাকলে তুমি রিমোটলি সেন্স ইমেজ থেকে ইন্টারপ্রিটেশন করতে পারবে না। কারণ কোন ইমেজারি, এই কোন লাইট কোন বস্তু থেকে বেশি রেডিয়েশন বা এমিট হয়ে যাচ্ছে সেই নলেজটা থাকা দরকার আছে। তারপরে এই যে বলছিলাম বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন এই রেডিয়েশন গুলো আসে, তাদের বিচ্ছুরণ ঘটে, প্রতিফলিত হয়, বেঁকে যায়। এই বিচ্ছুরণ, সেটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। বিচ্ছুরণ মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, অর্থাৎ আলো কোনো একটা বস্তুর উপরে পড়ে চারিদিকে ছড়িয়ে গেল। ঠিক যেমন আমরা পটকা বাজি ফোটাই না অনুষ্ঠানের সময়, বা আনন্দ উৎসব করতে গিয়ে একটা বাজিকে ছেড়ে দিলাম, সে সোজা গিয়ে আকাশে গিয়ে ছড়িয়ে পড়লো। দ্যাট ইজ ওই ধরনের মানে আলো কোন একটা বায়ুমণ্ডলে কোনো গ্যাসীয় কণার উপরে পড়ে হোক বা বায়ুমণ্ডলের ডাস্ট পার্টিকেলের উপরে পড়ে হোক, ছড়িয়ে যায়, সেটাকে বেসিক্যালি বলা হয় বিচ্ছুরণ। এই বিচ্ছুরণ আবার দু রকমের, র্যালে স্ক্যাটারিং আর মাই স্ক্যাটারিং। এটা বেসিক্যালি নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে যে বস্তুর উপরে সেই আলোটা গিয়ে পড়ছে তাদের ব্যাসের সম্পর্কের উপরে। ঠিক আছে, অর্থাৎ বেসিক্যালি র্যালে স্ক্যাটারিং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের থেকে যদি বস্তু ছোট হয়, অর্থাৎ যে বস্তুর উপরে এসে পড়ছে সেই বস্তুর ব্যাস যদি ছোট হয় তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায়, তাহলে সেটা র্যালে স্ক্যাটারিং। আর যদি উল্টোটা হয় তাহলে সেটা মাই স্ক্যাটারিং। ওকে, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা রিমোট সেন্সিং বুঝতে গেলে বুঝতেই হবে, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক উইন্ডো বা বায়ুমণ্ডলীয় জানালা। এই যে আমি বললাম না যে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো যখন সূর্য থেকে আসছে, সূর্য আমাদের থেকে অনেক দূরে রয়েছে, 15 কোটি কিলোমিটার, তাই তো? অনেক দূরে, সেখান থেকে আসতে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে নেয় আমরা জানি। 8 মিনিট 19 সেকেন্ড, এটা ভ্যারি করে, কারণ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কনস্ট্যান্ট নয়, ভ্যারি করে, সেই জন্য টাইমটাও ভ্যারি করে। যাই হোক, তো সূর্যের যত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে যত তরঙ্গ দেখলাম সবগুলো কি ভূপৃষ্ঠে আসছে না? কেন আসছে না? কারণ বায়ুমণ্ডল তাদেরকে আসতে দিচ্ছে না, কারণ বায়ুমণ্ডল বাধা হিসেবে কাজ করছে। কিন্তু কিছু তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে আসছে। এই কিছু তরঙ্গ মানে বেসিক্যালি কিছু তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রেডিয়েশন, কি তাই তো? আমাকে একটু রেসপন্স করে এই জায়গাটায়, না আমি ঠিক বুঝতে পারবো না। স্যার আরেকবার বলেন, কি বললেন ওটা? যেটা বলছিলাম, অর্থাৎ সূর্য থেকে যে তরঙ্গগুলো আসছে, সূর্য থেকে যে তরঙ্গগুলো আসছে, আমি বললাম সেটা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত, এবং আমি এটাও বললাম যে কিছু তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত বিকিরণ বায়ুমণ্ডল শোষণ করে নেয়, যেমন গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট, এগুলোর কথা বললাম। তার মানে এই রেডিয়েশন গুলো বায়ুমণ্ডল রুদ্ধ করে দেয়। তার মানে এই জায়গাগুলো, অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এক্স রে, গামা রে, আল্ট্রাভায়োলেট রে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে অংশে অবস্থান করছে সেই অংশটা বায়ুমণ্ডল ভেদ করে আসতে পারছে না। আবার আমি বললাম যে কিছু তরঙ্গ যেগুলো বায়ুমণ্ডল ভেদ করে আসছে, যেমন ভিজিবল স্পেকট্রাম, অর্থাৎ আলোক তরঙ্গ যেটা আমরা দেখতে পাই, তার মানে তাদের তরঙ্গ দৈর্ঘ্য 0.3 থেকে 0.7 মাইক্রোমিটার। অর্থাৎ মানে এই যে পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত এলাকা, বা এরকম আরো কিছু এলাকা আছে যেমন ইনফ্রারেড রেডিয়েশন, অর্থাৎ 0.7 থেকে মোটামুটি 30 বা 40 মাইক্রোমিটার পর্যন্ত যে এলাকা, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে এলাকাটা, এটাও আসে। বা এর পরে আছে মাইক্রোওয়েভ, সেই তরঙ্গ দৈর্ঘ্যের যে পোর্শন গুলো সেগুলো বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছায়। তাহলে অ্যাটমসফেরিক উইন্ডো হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সেই সমস্ত পোর্শন গুলো বা সেই সমস্ত এলাকাগুলো যে তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ
বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে এলাকাগুলো থেকে যে এলাকাগুলোর মধ্যে যে বিকিরণগুলো পড়ছে সেই বিকিরণ সূর্য থেকে বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, সেইগুলোকে আমরা বলছি অ্যাটমসফিয়ারিক উইন্ডো। উইন্ডো মানে কি? জানালা। আমাদের ঘরে জানলা দিয়ে বাতাস ঢোকে, আলো ঢোকে, আর দেওয়াল ব্লকেজ করে দেয়, দেওয়াল দিয়ে ঢুকতে পারে না। তো বায়ুমণ্ডল হচ্ছে পার্টিকুলার কিছু তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের জন্য জানালার কাজ করে, মানে বায়ুমণ্ডল ভেদ করে তারা ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। সেই পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত এলাকা গুলোকে অ্যাটমসফিয়ারিক উইন্ডো বলা হয়। বুঝলে কিনা বলো? এই যে ছবিটা আমি এখানে দিয়েছি, এই যে ব্লুইশ যে রিজিয়ন, এটা বেসিক্যালি ট্রান্সমিশন, অর্থাৎ কোন ওয়েভলেন্থ বায়ুমণ্ডলের কতটা দক্ষতায় প্রবেশ করছে। তার মধ্যে দেখো সব থেকে ভালো হচ্ছে ভিজিবল রিজিয়নটা, কারণ সেখানে প্রায় 100% রেডিয়েশনই বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে। আবার কিছু কিছু তার সাদা জায়গা যেখানে একদম নিচে নেমে যাচ্ছে, মানে ওই জায়গাগুলোতে আবার ব্লকেজ রয়েছে, অর্থাৎ বায়ুমণ্ডলে ওই তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণগুলো বায়ুমণ্ডলে বাধাপ্রাপ্ত হয়। আবার এই থার্মাল ইনফ্রারেডের মধ্যে আবার কিছু অংশ আছে, এটাও দেখ বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে, প্রায় পুরোটাই বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। আবার এই অংশটা আবার প্রায় 100% দক্ষতায় ভূপৃষ্ঠে এসে পৌঁছচ্ছে। এইবার তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি যখন একটা সেন্সর তৈরি করব যে সূর্য থেকে বিকিরণকে সেন্স করবে, তাহলে আমি সেই সেন্সরে এমন সেন্সর লাগাবো যে শুধুমাত্র এই পোর্শন গুলোকে সেন্স করবে, তাই তো? তবেই তো আমি সঠিক ইনফরমেশনটা পাবো। আমি যদি গোটা তরঙ্গ দৈর্ঘ্যটাকে নিয়ে, অর্থাৎ গোটা স্পেকট্রামকে নিয়ে একটা সেন্সর বানাই, তাহলে সেটা আমাদেরকে ডিজায়ার্ড রেজাল্ট দেবে না, কারণ বিভিন্ন বস্তুর মধ্যে আইডেন্টিফাই করতে পারবো না। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্পেকট্রাল সিগনেচার। এরপরে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্পেকট্রাল সিগনেচার, মানে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে স্পেকট্রাম, অর্থাৎ বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন। এবার দেখো বিভিন্ন ভূপৃষ্ঠের বস্তু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সঙ্গে আলাদা আলাদা রেসপন্স করে। যেমন গ্রিন ভেজিটেশন, সে দেখো সব থেকে ভালো রিফ্লেকশন করছে এই রিজিয়নটা, তাহলে আমি যদি সেন্সরের এই রিজিয়নটা দিয়ে একটা সেন্সর বানাই, তাহলে সে ভেজিটেশন কভারকে খুব ভালো আইডেন্টিফাই করতে পারবে। বা এই রিজিয়নটা একই রকম ভাবে আমি যদি জলকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে এই রিজিয়নটাকেই আমি ব্যবহার করতে পারবো। আদারওয়াইজ বাকি জায়গার তরঙ্গ জলে শোষিত হয়ে যায়, রিফ্লেক্ট হয় না, তো কি করে বুঝবো? ওই জন্য জলকে চিহ্নিত করতে গেলে আমাকে এইটুকু নিতে হবে, এই অঞ্চলটা নিতে হবে। অর্থাৎ বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু থেকে ভিন্ন ভিন্ন মাত্রায় প্রতিফলিত হয়, এইটাকে বলা হয় স্পেকট্রাল সিগনেচার। এবং এই সিগনেচার জানার পরেই কিন্তু সেন্সর তৈরি করা হয়। ক্লিয়ার? এটুকু বোঝা গেল? তার মানে যখন আমি একটা রিমোট সেন্সিং সেন্সর তৈরি করছি, সেখানে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো আলাদা আলাদা সেন্স করতে পারবে, সেইটা সেখানে আমি দিয়ে রাখছি, যাতে করে আমি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের প্রতিফলনের পরিমাণ দেখে আমি বুঝে যাব যে তার মানে এই জায়গাটাতে এই বস্তুটা রয়েছে, ভূপৃষ্ঠের এই জায়গাতে এই বস্তুটা রয়েছে, অর্থাৎ কোথাও জল, কোথাও ভেজিটেশন, কোথাও মাটি, কোথাও বালিময় এলাকা, ইত্যাদি ইত্যাদি। এই জন্য এই স্পেকট্রাল সিগনেচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেন্সর তৈরি করার ক্ষেত্রে। এইবার এটা তো একটা মানে কি বলবো, একটা জেনারেলাইজড ইমেজ। আমরা যদি আরো সূক্ষ্মভাবে দেখি, তাহলে দেখবো যে হয়তো খোলা জল কোন একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্যে বেশি রিফ্লেক্ট করছে, আবার স্বচ্ছ জল কোন একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্যে বেশি রিফ্লেক্ট করছে, ঠিক আছে? আবার আমি যদি মাটির কথা বলি, ভিজে মাটি হয়তো কোন একটা তরঙ্গ দৈর্ঘ্যে বেশি রিফ্লেক্ট করছে, আবার বালি মাটি কোন একটা তরঙ্গ দৈর্ঘ্যে বেশি রিফ্লেক্ট করছে, ঠিক আছে? আবার দোআঁশ মাটি কোন একটা তরঙ্গ দৈর্ঘ্যে বেশি রিফ্লেক্ট করছে। তাহলে আমি যদি এই পার্টিকুলার ছোট ছোট এলাকাগুলো দিয়ে আমি যদি সেন্সর তৈরি করি, তাহলে আমি একই বস্তুর বিভিন্ন বৈশিষ্ট্য আলাদা করতে পারবো। অর্থাৎ ভিজে মাটি, দোআঁশ মাটি, বালি মাটি, সেগুলোকেও আমি আইডেন্টিফাই করতে পারবো। ওই জন্য বর্তমানে যখন রিমোট সেন্সিং সেন্সর তৈরি করা হয়, মাল্টি ব্যান্ড তৈরি করা হয়, 7টা 6টা 4টে, অর্থাৎ একাধিক ব্যান্ড তৈরি করা হয়। অর্থাৎ ব্যান্ড মানে হচ্ছে একাধিক সেন্সর। এক একটা সেন্সর এই এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলোকেই শুধু সেন্স করতে পারবে, অন্য আলোকে সেন্স করতে পারবে না।
সেইভাবে আমরা বিভিন্ন বস্তুকে মধ্যে পার্থক্যটা আরো বেশি করতে পারবো। ওই জন্য বর্তমানে অনেক বেশি ব্যান্ডের সেন্সর তৈরি করা হচ্ছে। এটুকু বুঝতে পারলে কিনা এবার বলো স্পেকট্রাল সিগনেচার বিষয়টা এবং অ্যাটমসফিয়ারিক উইন্ডো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অ্যাক্টিভ প্যাসিভ রিমোট সেন্সিং সেটা তো আমি আগেই বললাম, অর্থাৎ যার নিজস্ব আলোর উৎস আছে সেটা অ্যাক্টিভ, যার নিজস্ব আলোর উৎস নেই সেটা প্যাসিভ। রাডার অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ রিমোট সেন্সিং এর উদাহরণ। আর বিভিন্ন যে রিসোর্স স্যাটেলাইট গুলো বা কমিউনিকেশন স্যাটেলাইট গুলো আমরা পাঠাই সেগুলো অধিকাংশই প্যাসিভ মানে সেন্সর বা প্যাসিভ রিমোট সেন্সিং এর উদাহরণ, কারণ ওরা সূর্যের আলো ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে যেটা ফিরে যায় সেটাকেই সেন্স করে। যেমন আমাদের আইআরএস, ভারতবর্ষের ক্ষেত্রে আইআরএস অর্থাৎ ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট, কার্টোস্যাট আমাদের আইআরএস সিরিজেরই উন্নততর ভার্সন, ল্যান্ডস্যাট আমেরিকার একটা স্যাটেলাইট সিরিজ, অর্থাৎ এই গ্রুপে অনেকগুলো স্যাটেলাইট পাঠানো হয়েছে। বা স্পট, আইকনস, কুইক বার্ড, এই ধরনের বিভিন্ন যে স্যাটেলাইট গুলো যেগুলো রিসোর্স ম্যাপিং এর কাজে লাগে সেগুলো সবই প্যাসিভ রিমোট সেন্সিং। এই যে অ্যাক্টিভ অর্থাৎ নিজের আলো রয়েছে, নিজেই আলো পাঠাচ্ছে আবার সেন্স করছে, আর প্যাসিভ হচ্ছে সূর্যের আলো সেন্স করছে। আচ্ছা, এবার আসছি ব্যান্ড। আগে স্যার এটা দুটোর বলে মধ্যে দিই, কোনটা বেটার? অবশ্যই প্যাসিভের ব্যবহার বেশি, বেটার ঠিক বলা যাবে না, প্যাসিভের ব্যবহার বেশি, কিন্তু বিশেষ কন্ডিশনে অ্যাক্টিভ দরকার, কারণ রাতের বেলা সূর্যের আলোর উপস্থিতি থাকে না, তখন শুধুমাত্র ইনফ্রারেড, ইনফ্রারেড বেসিক্যালি তাপ বিকিরণ করে, থার্মাল ইনফ্রারেড যেটাকে বলি, শুধুমাত্র ইনফ্রারেড সেন্সর কাজ করে রাত্রেবেলা, আর কোনো লাইট সেন্সর কাজ করে না। তাই রাত্রেবেলা প্যাসিভ রিমোট সেন্সিং বলতে গেলে অকেজ। তার মানে একটা স্যাটেলাইট রাত্রেবেলা কোনো জায়গার উপর দিয়ে যখন পাস করে তার ইমেজ ডার্ক আসে, কোনো কিছু নিতে পারে না। শুধুমাত্র ইনফ্রারেড সেন্সর যদি থাকে সে ওই হিটটা সেন্স করে, অর্থাৎ যেমন সমুদ্র পৃষ্ঠের জলের তাপমাত্রা বা ভূপৃষ্ঠের তাপমাত্রা, হ্যাঁ সেটা সেন্স করে। কিন্তু এই রাডার রাত্রেবেলাও খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য ডিফেন্সের কাজে আর কমিউনিকেশনের কাজে রাডার বেশি ব্যবহার করা হয়। রিসোর্স ম্যাপিং এ সাধারণত রাডার ব্যবহার করা হয় না, কারণ রাডার অনেক বেশি ব্যয় সাপেক্ষ একটা বিষয়। দুটোরই সুবিধা দুটোরই অসুবিধা আছে। আচ্ছা, এবার আমি প্রথমে ব্যান্ড বিষয়টা একটু বোঝাই। আমি অলরেডি অ্যাটমসফিয়ারিক উইন্ডোর ব্যাপারটা বোঝালাম, এবং সেখান থেকে কিভাবে আমরা এই স্পেকট্রাল সিগনেচার অনুযায়ী বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যকে নিয়ে আলাদা আলাদা সেন্সর তৈরি করি। এই যে আমি বললাম যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যকে নিয়ে আলাদা আলাদা সেন্সর তৈরি করা হচ্ছে, অর্থাৎ আমি ছবি আঁকলাম সেটাকে মুছে দিলাম। হ্যাঁ, এবার এই যে ছোট ছোট এলাকা, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ছোট ছোট এলাকা নিয়ে আমরা এক একটা সেন্সর তৈরি করছি। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এক একটা ছোট ছোট পোর্শন, এইগুলোকেই ব্যান্ড বলে। এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার এবার আরেকবার বলুন বলা, তো এটা। এই যে স্পেকট্রাল সিগনেচারের কথা বললাম না, যে বিভিন্ন বস্তু সূর্যের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সঙ্গে পৃথক পৃথক সাড়া দেয়, অর্থাৎ এই যেমন গ্রিন ভেজিটেশন, কোথাও একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে বেশি রিফ্লেক্ট করছে, আবার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে বেশি শোষণ করে নিচ্ছে। ওই জন্য যখন রিমোট সেন্সিং এর অর্থাৎ স্যাটেলাইটের সেন্সর যখন তৈরি করা হয় তখন খুব ছোট ছোট জায়গা নিয়ে এক একটা সেন্সর তৈরি করা হয়, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের খুব ছোট ছোট এক একটা পোর্শন নিয়ে সেন্সর তৈরি করা হয়। এই পোর্শন গুলোকে বেসিক্যালি ব্যান্ড বলা হয়। বুঝলে? বুঝলাম স্যার। গুড। এইবার এই ব্যান্ড যত সূক্ষ্ম হবে, যত ছোট রিজিয়নের হবে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যত ছোট এলাকা নিয়ে একটা ব্যান্ড তৈরি হবে, তত সে স্পেসিফিক কোন বস্তু সম্পর্কে আমাদেরকে তথ্য দিতে পারবে। কারণ আমি দেখলাম যে এই জায়গাটাতে ওয়াটার সব থেকে বেশি রিফ্লেক্ট হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে হয়তো মাটি থেকেও রিফ্লেকশন হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ঘোলা জল থেকেও রিফ্লেকশন হচ্ছে। কিন্তু আমি যদি ব্যান্ডটাকে চওড়া নিতাম তাহলে কিন্তু আমি মাটি, জল, ঘোলা জল আর মাটির সঙ্গে পার্থক্য করতে পারতাম না। কিন্তু আমি যেহেতু ব্যান্ডটাকে সরু নিলাম, তাই আমি শুধুমাত্র পরিষ্কার জলটা এই ব্যান্ড দিয়ে চিহ্নিত করতে পারবো। ওই রকম ভাবে আলাদা আলাদা ব্যান্ড দিয়ে আমরা আলাদা আলাদা বস্তুকে চিহ্নিত করি। ব্যান্ড যত সরু বা যত সূক্ষ্ম হবে তত বলবো যে রেজলিউশন
ভালো হবে। রেজলিউশন ভালো মানে হচ্ছে মোর ক্লিয়ার, মোর ডিটেল। রেজলিউশন মানে হচ্ছে আরো বেশি ডিটেল, আরো বেশি নিখুঁত ভাবে আমরা যদি দেখতে পাই বা তথ্য সংগ্রহ করতে পারি, তার মানে সেটাকে আমরা হায়ার রেজলিউশন বলবো। এই রেজলিউশন আবার 3 রকমের হয়, সেটা আমি পরে আসছি। তো এবার আমি একটু পিক্সেল ব্যাপারটা কি বলে দিই। অলরেডি তোমরা সবাই স্মার্টফোন ব্যবহার করছো, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি মানেই এই পিক্সেলের উপরে দাঁড়িয়ে। ডিজিটাল প্রযুক্তি মানেই কিন্তু পিক্সেলের উপরে দাঁড়িয়ে। অর্থাৎ আমরা যখন ডিজিটালি কোনো কিছুকে দেখতে চাইছি, তার মানে সেটা অসংখ্য পিক্সেলে ভাঙা আছে, এবং সেই পিক্সেলে বিভিন্ন পরিমাণে আলো আমাদের নির্গত হয়, সেই অনুযায়ী আমরা কোনো একটা বস্তুকে চিহ্নিত করতে পারি। এখানে যে ছবিটা দেওয়া আছে গুগল, এই গুগল লেখাটা দেখো, বিভিন্ন পিক্সেল থেকে আলো নির্গত হয়েছে এবং সেইটা অনুযায়ী আমরা চিহ্নিত করতে পারছি। অর্থাৎ এই যে রেড, অর্থাৎ লাল আলো, তার একটা তীব্রতা একরকম, হলুদ আলো তার তীব্রতা একরকম, সবুজ আলো তার তীব্রতা একরকম, নীল আলো তার তীব্রতা একরকম, আর বাকি অংশে কোনো লাইট বেরোচ্ছে না, সাদা হয়ে আছে। তাই আমরা গুগলের জিটাকে চিহ্নিত করতে পারছি। এই যে প্রতিটি ছোট ছোট ঘর, এটাকে বলা হয় পিক্সেল। এই পিক্সেল সাইজ যত ছোট হবে তত রেজলিউশন হায়ার হবে, তত আরো ক্লিয়ারলি দেখতে পাবো। এই যে গুগলের জি, তার প্রান্তগুলো দেখ অস্বচ্ছ, কিন্তু এই পিক্সেল গুলো যদি আরো ছোট ছোট হতো তাহলে আরো স্পষ্ট দেখতে পেতাম। আমরা যে কোনো ডিজিটাল ডিসপ্লেতে, মোবাইলের স্ক্রিন বলিস, টিভির স্ক্রিন বলিস, সেগুলো কিন্তু এরকম পিক্সেলেই তৈরি, কিন্তু সেই পিক্সেল গুলো সাইজ খুব ছোট, যার ফলে আমাদের সামনে মনে হয় যেন একদম রিয়েল দেখছি, কিন্তু খুব কাছ থেকে, বা যদি তুই একটা লেন্স নিয়ে দেখিস তাহলে কিন্তু পিক্সেল গুলো দেখতে পাবি। দেখবি যখন মোবাইলের ডিসপ্লের বৈশিষ্ট্য বিভিন্ন কোম্পানি বলে, তখন পিক্সেল ডেন্সিটির কথা বলা হয়, অর্থাৎ প্রতি একক এলাকাতে কত পিক্সেল দেওয়া হয়েছে, মানে যত পিক্সেল ছোট হবে তত একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বেশি সংখ্যক পিক্সেল দিতে পারবো, তার মানে সেই স্ক্রিনের রেজলিউশন ভালো হবে, তার মানে সেই স্ক্রিনে আমি যা দেখবো সেটা অনেক বেশি ভিভিড, উজ্জ্বল, ক্লিয়ার আমার সামনে প্রতিভাত হবে। তাহলে পিক্সেল বেসিক্যালি স্মলেস্ট আইডেন্টিফায়াবল এরিয়াল ইউনিট অফ এনি সেন্সর। এবার আমরা যে স্যাটেলাইটে যে সেন্সর ব্যবহার করি, একদম রিমোট সেন্সিং এর শুরুতে আজ থেকে 60-70 বছর আগে যখন প্রথম রিমোট সেন্সিং এসেছিল, বা আজ থেকে 10 বছর আগেও আমরা যে ক্যামেরাগুলো ব্যবহার করতাম সেখানে রিল ক্যামেরা ব্যবহার করা হতো। ওটা কিন্তু অপটিক্যাল প্রযুক্তিতে তৈরি, অর্থাৎ আলো ওখানে গিয়ে ওই রিল, সেখানে একটা কেমিক্যাল ইমালশন লাগানো থাকতো, সেটা আলোতে উদ্দীপ্ত হতো, সেই অনুযায়ী ইমেজ তৈরি হতো। এটা হচ্ছে অপটিক্যাল প্রযুক্তি। আগেকার দিনে যখন স্যাটেলাইট আসেনি, বিমান চিত্র বা যেটাকে আমরা এরিয়াল ফটোগ্রাফি বলি, বা বেলুনে যখন ফটো তোলা হতো, তখন ওই রিল ব্যবহার করা হতো। ওটা হচ্ছে অপটিক্যাল প্রযুক্তি। পরবর্তীতে ডিজিটাল প্রযুক্তি আবিষ্কারের পরে এই যে স্যাটেলাইট গুলো আকাশে পাঠানো হয়, সেই স্যাটেলাইটের যে সেন্সার, সেটাও বেসিক্যালি এইরকমই দেখতে, অর্থাৎ এখানে যে গুগলের যে জায়গাটা আমি দেখালাম, এরকমই দেখতে একটা পোর্শন। এবার এর মধ্যে বিভিন্ন পিক্সেল রয়েছে। এই পিক্সেল গুলো, অর্থাৎ সেন্সারের একটা পিক্সেল ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট এরিয়াকে সেন্স করে, অর্থাৎ পিক্সেল সাইজ যা হবে, ধর আমি এটা বললাম 1 মিটার পিক্সেল সাইজ, তার মানে এই সেন্সার বা এই স্যাটেলাইটের এই পার্টিকুলার সেন্সার ভূপৃষ্ঠের 1 বর্গমিটার এলাকাকেই সেন্স করতে পারবে, তার থেকে ছোট কোনো অবজেক্টকে সেন্স করতে পারবে না। ওই জন্য পিক্সেলকে বলা হয় স্মলেস্ট আইডেন্টিফায়াবল এরিয়াল ইউনিট। তার মানে পিক্সেল যত ছোট হবে তত ভূপৃষ্ঠের ছোট জায়গাকে সে সেন্স করতে পারবে। ওই জন্য দেখবি আমরা যখন স্যাটেলাইটের পিক্সেল এর কথা বলি, তখন 1 মিটার রেজলিউশন, 0.6 মিটার রেজলিউশন, 0.2 মিটার রেজলিউশন, বা 10 মিটার রেজলিউশন, 20 মিটার রেজলিউশন, এরকম কথা বলি। অর্থাৎ যার এই ভ্যালু যত বেশি, তার মানে তার পিক্সেল সাইজ তত বেশি, তার মানে সে ভূপৃষ্ঠে তত বড় সাইজ চিহ্নিত করতে পারবে, তার থেকে ছোট কিছুকে চিহ্নিত করতে পারবে না। যেমন ল্যান্ডস্যাট, আমেরিকার যে ল্যান্ডস্যাট ইমেজ বা ল্যান্ডস্যাট স্যাটেলাইট, তাদের রেজলিউশন হচ্ছে 30 মিটার। তার মানে 30 মিটারের বড়
বস্তুগুলোকেই সে চিহ্নিত করতে পারবে। এবার একটা রাস্তা আছে, সেটা যদি 5 মিটার বা 10 মিটার চওড়া হয়, সেই রাস্তাটা কিন্তু এই ল্যান্ডস্যাট স্যাটেলাইট যার রেজলিউশন 30 মিটার সেটা কিন্তু সেন্স করতে বা চিহ্নিত করতে পারবে না। কিন্তু একটা বড় ফরেস্ট এরিয়া, একটা বিরাট বড় এগ্রিকালচার এরিয়া বা বিরাট বড় একটা জলাশয়, সেটা হামেশাই চিহ্নিত করতে পারবে ল্যান্ডস্যাট। ওই জন্য যখন স্মল স্কেল ম্যাপ তৈরি করা, বড় এরিয়ার ম্যাপ তৈরি করা প্রয়োজন হয়, তখন আমরা কিন্তু আইকনস বা কুইক বার্ডের ইমেজ ব্যবহার করি না, তখন আমরা ল্যান্ডস্যাটের ইমেজ ব্যবহার করি। কিন্তু আমার যখন একটা ছোট শহরের বিভিন্ন বিল্ডিং বা বিভিন্ন প্লট বা ল্যান্ড ইউজ ম্যাপ দরকার, অর্থাৎ খুব ছোট ছোট এরিয়া চিহ্নিত করা দরকার, তখন আমরা আরো ছোট পিক্সেল সাইজ যুক্ত স্যাটেলাইটের ইমেজ ব্যবহার করবো। যেমন 0.6 মিটার হচ্ছে কুইক বার্ড স্যাটেলাইট, তার রেজলিউশন, অর্থাৎ সে 0.6 মিটার পর্যন্ত ছোট বস্তুকে সেন্স করতে পারবে। অর্থাৎ ভূপৃষ্ঠে 0.6 দৈর্ঘ্য এবং প্রস্থ যুক্ত কোন বস্তু, অর্থাৎ কোন একটা বস্তু যার দৈর্ঘ্য 0.6 প্রস্থ 0.6, এইরকম একটা বস্তুকে সেন্স করতে পারবে আইকনস বা কুইক বার্ড। ওই জন্য পিক্সেল সাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ সেন্সর। বুঝে গেল? এটাকে পিকচার এলিমেন্ট বলা হয়। কেন পিকচার এলিমেন্ট বলা হয়? কারণ হচ্ছে যে এই যে গুগল কতগুলো পিক্সেলের সমন্বয়ে তো জিটা উঠে এসেছে, তাহলে এই যে জি, এটা একটা পিকচার, সেটাকে তুলে ধরেছে কে? পিক্সেলগুলো। পিক্সেলগুলো সমন্বয়ে এটা প্রকাশিত হয়েছে, আমাদের সামনে প্রতিভাত হয়েছে। তাই এই পিক্সেলকে পিকচার এলিমেন্ট বলে, কারণ পিক্সেলের সমন্বয়ে একটা ছবি আমাদের সামনে ফুটে ওঠে। জিওআই মানে স্যার ওয়ার্ল্ডের সব থেকে ছোট পিক্সেলের 0.4 আছে মনে হয় ওটা। জি, জিওআই, জিও হ্যাঁ 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 ইউআই। হ্যাঁ হ্যাঁ, আইকনসের পরেও আরো সূক্ষ্ম রেজলিউশনের স্যাটেলাইট উৎক্ষিপ্ত হয়েছে। তোরা গুগল ম্যাপে যদি আমেরিকার কোনো জায়গাকে জুম করিস, তাহলে দেখবি প্রত্যেকটা গাড়ি, রাস্তার গাড়িগুলোকে দেখতে পাচ্ছিস। ইন্ডিয়া ওটা রেস্ট্রিক্ট করে রেখেছে স্যার 1 মিটারে। হ্যাঁ, কারণ এই যে বললাম, আন্তর্জাতিক আইন কোনো দেশ পারমিশন না দিলে সেই দেশের ডেটা পাবলিশ করতে পারবে না। বুঝতে পারলে? এবার এই পিক্সেলে আরেকটা জিনিস ডিএন ভ্যালু, বা যেটাকে রিফ্লেক্টেন্স ভ্যালু বলা হয়। ডিএন মানে হচ্ছে ডিজিটাল নাম্বার। হোয়াট ইজ ডিজিটাল নাম্বার? ডিজিটাল নাম্বার মিন্স দ্য অ্যামাউন্ট অফ রিফ্লেকশন বা অ্যামাউন্ট অফ রিফ্লেকশন রিসিভড বাই এ পিক্সেল। অর্থাৎ এই যে ছবিটা এখানে আমি দেখিয়েছি, এখানে অনেকগুলো পিক্সেল আছে। প্রতিটি পিক্সেল ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট জায়গাকে সেন্স করছে এবং সেখান থেকে যে রিফ্লেকশনটা যাচ্ছে সে সেটাকে রেকর্ড করছে, সেন্স করে রেকর্ড করছে। তার মানে প্রতিটি পিক্সেলের একটা করে মান রয়েছে। সেই মানটা বেসিক্যালি কি? রিফ্লেক্টেন্স ভ্যালু বা ডিএন ভ্যালু। এটা সংখ্যায় প্রকাশ করা থাকে, ডিজিটাল নাম্বার। 5, 10, 15, 20, 50, 70, 100, 200। এবং এই যে ডিজিটাল নাম্বার প্রতিটি পিক্সেলে থাকে, সেটা বেসিক্যালি অ্যামাউন্ট অফ রিফ্লেকশন রিসিভড বাই এ পিক্সেল। ওই জন্য স্যাটেলাইট যখন কোনো একটা ইমেজ মানে সেন্স করে, সে যখন ভূপৃষ্ঠে গ্রাউন্ড স্টেশনে তথ্যটা পাঠায়, সেখানে কিন্তু এই পিক্সেলের মধ্যে শুধু কতগুলো ভ্যালু থাকে, 20, 50 এরকম ভ্যালু থাকে। ভূপৃষ্ঠে গ্রাউন্ড স্টেশনে কম্পিউটার প্রসেসিং এর মাধ্যমে এই রিফ্লেক্টেন্স ভ্যালুগুলোকে বা এই ডিএন ভ্যালুগুলোকে কালারে রিপ্রোডিউস করা হয়। আমরা জানি কোন কালারের রিফ্লেক্টেন্স ভ্যালু কত, সেই অনুযায়ী সেটাকে কালারে রিপ্রোডিউস করা হয়, তখনই আমরা স্যাটেলাইট ইমেজ দেখতে পাই। এবার এটা বিভিন্ন কালার কম্বিনেশনে দেখানো যেতে পারে। ট্রু কালার কম্বিনেশন, যেটা আমরা গুগল ম্যাপে দেখতে পাই, অর্থাৎ বস্তুর যে কালার সেই কালারেই দেখা হয়। আরেকটা হয় ফলস কালার, অর্থাৎ একটা বস্তুকে অন্য একটা কালার দিয়ে দেখানো। ফলস কালারের কনসেপ্টটা কেন এসেছে? কারণ ট্রু কালারে আমরা বিভিন্ন বস্তুর মধ্যে কালারের সিমিলারিটি থাকে, পার্থক্য করাটা কঠিন হয়ে যায়। যার ফলে আমরা যদি ফলস কালার ব্যবহার করি এবং সেই অনুযায়ী একটা লেজেন্ড তৈরি করে দিই, তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণ বস্তুকে আমরা সেখানে সহজেই চোখে চিহ্নিত করতে পারবো। ওই জন্য ফলস কালার ব্যবহার করা হয়। এবার ফলস কালারের আবার বিভিন্ন কম্বিনেশন থাকে।
তার মধ্যে ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড ফলস কালার রয়েছে, যেটাই তোমাদের পরীক্ষাতে ইন্টারপ্রিটেশনে দেওয়া হয়। যেমন তোমরা ভেজিটেশন কভারকে দেখো লাল রঙে, রেসিডেন্সিয়াল এরিয়া, বিল্ট আপ এরিয়া তোমরা একটু ভায়োলেট টাইপের কালারে দেখো, স্বচ্ছ জল গ্রিনিশ ব্লু হিসেবে দেখো, ঘোলা জল একটু অ্যাশ কালারে দেখো। অর্থাৎ প্রত্যেকটা অবজেক্ট তার অ্যাকচুয়াল কালারে না দেখে আমরা অন্য একটা রং দিয়ে দেখাই, সেটা হচ্ছে ফলস কালার। এটা আমি পরে আসছি। তো তার মানে স্যাটেলাইট থেকে যে তথ্যটা আমাদের কাছে আসে সেটা বেসিক্যালি ডিএন ভ্যালু যুক্ত একটা ইমেজ, সেটাকে কম্পিউটারের মাধ্যমে তার রিফ্লেক্টেন্স ভ্যালু অনুযায়ী লাইট সেখানে প্রডিউস করা হয়, যার ফলে আমাদের সামনে একটা ইমেজ ফুটে ওঠে, একটা রিয়েল ইমেজ ফুটে ওঠে, একটা চিত্র বা ছবি ফুটে ওঠে। তাহলে পিক্সেল ডিএন ভ্যালু কি বুঝতে পারলে? রেসপন্স প্লিজ। স্যার বুঝতে পেরেছি। ওকে, এইবার আমি স্যাটেলাইটের কথা বলছিলাম যে স্যাটেলাইট আকারে যখন পাঠানো হয় বিভিন্ন পারপাসে পাঠানো হয়, সেই জন্য স্যাটেলাইটের সাধারণত আমরা দু ধরনের স্যাটেলাইট দেখতে পাই, যদিও বর্তমানে একটা থার্ড টাইপের স্যাটেলাইট এসে গেছে। এই স্যাটেলাইট গুলো, পৃথিবী যেহেতু ঘুরছে তাহলে স্যাটেলাইট গুলোকেও ঘোরাতে হয়। তাহলে পৃথিবী যে ঘোরে, এটা লাইন বরাবর ঘোরে, সেটাকে আমরা কি বলি? অরবিট বা কক্ষপথ বলি। স্যাটেলাইট গুলোকেও যেমন চাঁদ, তারও একটা কক্ষপথ রয়েছে, সেটা নির্দিষ্ট অরবিটে পৃথিবীর চারপাশে ঘোরে। তাহলে অরবিট মানে বেসিক্যালি কক্ষপথ। তাহলে স্যাটেলাইট গুলো পৃথিবীর চারপাশে রয়েছে, ঘুরছে, কিছুটা পৃথিবীর সঙ্গে ঘুরছে, আবার কিছু পৃথিবী একরকম ঘুরছে, তারা আরেক রকম ঘুরছে। অর্থাৎ যে পথ বরাবর এই স্যাটেলাইট গুলো পরিক্রমণ করে পৃথিবীকে, সেই পথগুলোকে বলা হয় স্যাটেলাইটের অরবিট। এই অরবিট দু রকমের, জেনারেলি দু রকমের স্যাটেলাইটের অরবিট আমরা দেখতে পাই। একটা হচ্ছে জিও স্টেশনারি অরবিট, নাম বা এটাকে সান এই জিও সিনক্রোনাস বলা হয়, জিও স্টেশনারি বা জিও সিনক্রোনাস অরবিট। অর্থাৎ এই কক্ষপথে যে স্যাটেলাইট গুলোকে বসানো হয় তাদেরকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। আর এই জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো যে কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরে তাদেরকে বলা হয় জিও স্টেশনারি অরবিট বা জিও সিনক্রোনাস অরবিট। সাধারণত এক্ষেত্রে যেটা করা হয়, পৃথিবীর যে আবর্তন বেগ তার সঙ্গে সিনক্রোনাইজ করা হয়, অর্থাৎ তার সঙ্গে ব্যালেন্স করে এই স্যাটেলাইট গুলোকে আকাশে নিক্ষেপ করা হয়, যাতে পৃথিবী যেভাবে ঘুরছে এই স্যাটেলাইট গুলো ভূপৃষ্ঠের একটা জায়গাতে স্থির থেকে সেও পৃথিবীর ঘোরার সঙ্গে ব্যালেন্স করে ঘুরতে থাকে। অর্থাৎ তার মানে এরা ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট জায়গার উপরে ফিক্সড থাকে। বোঝা গেল? ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট জায়গার উপরে ফিক্সড থাকে। এগুলোকে বলা হয় জিও সিনক্রোনাস বা জিও স্টেশনারি। স্টেশনারি মানে হচ্ছে স্থিতিশীল, জিও মিনস আর্থ, অর্থাৎ ভূপৃষ্ঠের কোন একটা জায়গার উপরে স্থিতিশীল যে স্যাটেলাইট গুলো সেগুলোকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। আর এরা যে কক্ষপথে পরিক্রমণ করে, অর্থাৎ যেহেতু পৃথিবী ঘুরছে এদেরকেও তো ঘুরতে হয়, তাই এগুলোকে বলা হয় জিও স্টেশনারি অরবিট। যেমন ওয়েদার স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট, এগুলোকে তো স্থির থাকতেই হবে। এই যে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ যে ডিশ টিভি, এগুলো কিন্তু এই ভারতবর্ষের যে স্যাটেলাইট, অর্থাৎ জিও সিনক্রোনাস বা জিও স্টেশনারি স্যাটেলাইট গুলোর নাম কি যা ভুলে গেলাম, ওয়েদার মিটিওর স্যাট বা এই ধরনের যে স্যাটেলাইট গুলো ভারতবর্ষে আছে, এগুলো কিন্তু ভারত মহাসাগরের উপরে স্থির থাকে। পৃথিবী ঘুরছে, তারাও কিন্তু পৃথিবীর সঙ্গে ব্যালেন্স করে ঘুরছে, তাদের অবস্থান ভারতবর্ষের উপরে চেঞ্জ হয় না, যার ফলে তারা গোটা ভারতীয় মহাসাগর এলাকা পর্যবেক্ষণ করতে পারে। যার ফলে ভারতবর্ষের যাবতীয় কমিউনিকেশন, ভারতবর্ষের উপরে আবহাওয়া পর্যবেক্ষণ, এই সমস্ত স্যাটেলাইটের মাধ্যমে করা সম্ভব হয়। আরেকটা হচ্ছে সান সিনক্রোনাস বা এটাকে নিয়ার পোলার অরবিটও বলা হয়, সান সিনক্রোনাস বা নিয়ার পোলার অরবিট। কারণ হচ্ছে পৃথিবী উত্তর মেরু, দক্ষিণ মেরু, আর পৃথিবী পশ্চিম থেকে পূর্বে এইভাবে ঘুরছে, আর এই স্যাটেলাইট গুলো সাধারণত এইরকম কক্ষপথে পরিক্রমণ করে। অর্থাৎ
পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে আর এরা উত্তর দক্ষিণে প্রদক্ষিণ করছে। তার মানে এরা তাহলে কি ভূপৃষ্ঠের সঙ্গে সিনক্রোনাইজ হলো কি হলো না? এরা কিসের সঙ্গে এদেরকে সিনক্রোনাইজ করা হয়? সূর্যের সঙ্গে। অর্থাৎ এই স্যাটেলাইট গুলো কোন একটা জায়গা প্রতিবার, অর্থাৎ আমি ধরলাম কলকাতার উপর দিয়ে যখন একটা স্যাটেলাইট পাস করছে, কলকাতার স্থানীয় সময় সকাল 10টায় আজকে পাস করলো, ওই স্যাটেলাইটটা হয়তো 15 দিন পরে বা 20 দিন পরে আবার কলকাতার উপর দিয়ে যাবে, তখন কলকাতার উপর দিয়ে ওই 10টার সময়ই পাস করবে। এইভাবেই ওই স্যাটেলাইটের যে অবস্থান সেটাকে সিনক্রোনাইজ করা হয়। এবং শুধু কলকাতার কেন, এরকম যত স্থান আমি বলবো প্রত্যেকটা স্থানের ওপরেই একই স্থানীয় সময়ে পাস করবে। এই জন্য এগুলোকে বলা হয় সান সিনক্রোনাস, কারণ সূর্যের সঙ্গে সিনক্রোনাইজ করা, সময়ের সঙ্গে সিনক্রোনাইজ করা হয়। এই অরবিট গুলোকে বলা হয় নিয়ার পোলার, কারণ মেরুর কাছাকাছি অঞ্চল দিয়ে এরা প্রদক্ষিণ করে পৃথিবীর চারপাশে ঘোরে। আর যেহেতু সূর্যের সঙ্গে সিনক্রোনাইজ করা থাকে টাইমের সঙ্গে, তাই এটাকে সান সিনক্রোনাস অরবিট বা এই ধরনের স্যাটেলাইট গুলোকে সান সিনক্রোনাস স্যাটেলাইট বলা হয়। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। এখানে দেখো ছবি দেওয়া আছে। সাধারণত জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো 35,000 কিলোমিটার বা 40,000 কিলোমিটার উচ্চতায় থাকে, কারণ এদেরকে অনেক বড় এলাকা একসঙ্গে পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু যেগুলো নিয়ার পোলার বা সান সিনক্রোনাস, সেগুলো যেহেতু রিসোর্স ম্যাপিং এর কাজে লাগে, তাই খুব বেশি উঁচুতে রাখলে এদের রেজলিউশন অনেক বড় হয়ে যাবে, তার জন্য এগুলোর উচ্চতা কম রাখা হয়। এখানে বলছে 200 থেকে 1000 কিলোমিটার। প্রথম দিকে ল্যান্ডস্যাট যখন পাঠানো হয়েছিল, অর্থাৎ আমেরিকা যে স্যাটেলাইট গুলো পাঠিয়েছিল ল্যান্ডস্যাট সিরিজের, সেগুলো 900, 980 অর্থাৎ প্রায় 1000 কিলোমিটার উচ্চতায় পাঠানো হয়েছিল, যার ফলে এদের রেজলিউশন 30 মিটার ছিল। পরবর্তীতে 600-তে নেমে এসছে, 800-তে নেমে এসছে, 300-তে নেমে এসছে। এই যে জিও আই, এটা ওই 200 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘুরছে, যার ফলে খুব ছোট ছোট বিষয়কেও এরা ধরতে পারে বা সেন্স করতে পারে। কিছু স্যাটেলাইট বর্তমানে একদম মেরুর উপর দিয়ে, ওই সান সিনক্রোনাস টাইপেরই কিন্তু মেরুর উপর দিয়ে প্রদক্ষিণ করছে। এগুলো আরো লো অল্টিটিউডে রাখা হয়, এদের যে রেজলিউশন সেটা আরো ভালো হয়। এছাড়া আমি আরেকটা জিনিস বলছিলাম থার্ড টাইপের, সেটা হচ্ছে জিপিএস স্যাটেলাইট। এরা বিভিন্ন অরবিটে প্রদক্ষিণ করে। এই যে আমরা মোবাইলে জিপিএস, এখন স্মার্ট ওয়াচে জিপিএস, অর্থাৎ আমার লোকেশন আমি বাইরে বেরোলেই বলে দিচ্ছি আমি কোথায় অবস্থান করছি। এটা সম্ভব হয়েছে জিপিএস স্যাটেলাইটের মাধ্যমে। সেই জিপিএস স্যাটেলাইট গুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে, তাদের নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই, ঠিক আছে? বিভিন্ন কক্ষপথে তারা প্রদক্ষিণ করে। এটা ওই জন্য থার্ড টাইপ আমরা বলতে পারি। নেক্সট গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয় সোয়াট, IFOV পরপর আছে। হ্যাঁ, আগে সোয়াটটাই বলি। একটা স্যাটেলাইট যখন ভূপৃষ্ঠের, এই যে বিশেষ আমি সান সিনক্রোনাস স্যাটেলাইট, যেগুলো সান সিনক্রোনাস স্যাটেলাইট, যখন সে পৃথিবীর প্রদক্ষিণ করছে, তখন পৃথিবীর একটা নির্দিষ্ট এলাকাকে সে স্ক্যান করতে করতে যায়। অর্থাৎ যে এলাকা স্ক্যান করতে করতে যায় সেই এলাকাকে বলা হয় সোয়াট। বেসিক্যালি স্যাটেলাইটের যে চোখ, সেটা ভূপৃষ্ঠের যতটা এলাকা দেখতে দেখতে যাচ্ছে, এই যে অর্থাৎ একবারে সে এতটা এলাকা দেখতে দেখতে যাচ্ছে, স্ক্যান করতে করতে যাচ্ছে, এইটাকে বলা হয় সোয়াট। বুঝা গেল? এই সোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সোয়াট যত ছোট হবে তত পিক্সেল সাইজ আমরা ছোট করতে পারবো, সোয়াট যত বড় হবে পিক্সেল সাইজ অটোমেটিক্যালি তত বেড়ে যাবে। কিন্তু হ্যাঁ, সোয়াট যদি ছোট করতে হয় তাহলে পৃথিবী তো অনেক বড়, যদি অনেক ছোট ছোট লাইন দিয়ে আমাকে পৃথিবীকে বেষ্টন করতে হয় তাহলে অনেক বেশি লাইন টানতে হবে। আর যদি আমি বড় বড় চওড়া চওড়া লাইন টানি, তাহলে অল্প কয়েকটাতেই হয়ে যাবে, কিন্তু রেজলিউশন ভালো হবে না, এটা হচ্ছে কথা। এইবার এই সোয়াথটা নির্ভর করে দুটো বিষয়ের উপরে। এই যে একটাকে বলা হয় FOV, FOV মানে হচ্ছে ফিল্ড অফ ভিউ, অর্থাৎ অ্যাট এ টাইম স্যাটেলাইট যতটা এরিয়া দেখতে পাচ্ছে সেই যে অ্যাঙ্গেল, ভিউ অ্যাঙ্গেল, সেটাকে বলা হয় FOV, ফিল্ড অফ ভিউ। অর্থাৎ এই ফিল্ড অফ ভিউ সোয়াথ
কতটা হবে সেটা নির্ণয় করে। এবার স্যাটেলাইট যদি অনেক উঁচুতে থাকে তাহলে অটোমেটিক্যালি একই অ্যাঙ্গেলে হলেও, অর্থাৎ ফিল্ড অফ ভিউ একই অ্যাঙ্গেলে হলেও স্যাটেলাইট যদি বেশি উচ্চতায় থাকে তাহলে সোয়াথ বেড়ে যাবে, স্যাটেলাইট যদি কম উচ্চতায় থাকে সোয়াথ ছোট হবে, তাই তো? অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, যে যত দূর যাচ্ছে অ্যাঙ্গেলটা তো রেডিয়েশন, দুটো লাইন তো ক্রমশ দূরে চলে যাচ্ছে। এবার ভূপৃষ্ঠ যদি এই উচ্চতায় থাকে তাহলে যতটা এরিয়া হবে, ভূপৃষ্ঠ যদি এই উচ্চতায় থাকে তাহলে আরো বেশি এরিয়া দখল করবে, সোয়াথ বেড়ে যাবে। তাহলে সোয়াথ এফ ও ভি বোঝালাম। আরেকটা হচ্ছে আই এফ ও ভি, এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ। অর্থাৎ এই ফিল্ড অফ ভিউ আবার অসংখ্য ছোট ছোট ফিল্ড অফ ভিউ দিয়ে তৈরি, যেগুলো বেসিক্যালি এক একটা পিক্সেলের সমান সাইজ হয়। এবং স্যাটেলাইটের যে স্ক্যানিং সিস্টেম, তারা যখন ভূপৃষ্ঠকে স্ক্যান করে তখন যদি পিক্সেল বরাবর স্ক্যান করে, তার মানে এই আইএফওভি এই অনুযায়ী স্ক্যান করে, এই জন্য এটাকে ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ বলে। অর্থাৎ একটা স্যাটেলাইট একবারে এতটা এরিয়া দেখছে, কিন্তু ও যখন স্ক্যান করছে প্রথমে এইটুকু স্ক্যান করলো, তারপর এইটুকু স্ক্যান করলো, তারপর এইটুকু স্ক্যান করলো, তারপর এইটুকু স্ক্যান করলো, তারপর এইটুকু স্ক্যান করলো। অর্থাৎ অনেকগুলো ছোট ছোট আইএফওভির সমন্বয়ে কিন্তু একটা এফওভি তৈরি হচ্ছে। বোঝা গেল এটুকু রঞ্জিত? হ্যাঁ তো আচ্ছা, তাহলে আইএফওভি এফওভি বোঝা গেল। এবার হচ্ছে এই যে স্ক্যান করার কথা বললাম, অর্থাৎ স্যাটেলাইটের সেন্সর সে ভূপৃষ্ঠকে স্ক্যান করে, আইএফওভি বরাবর স্ক্যান করে। এই স্ক্যানিং প্রক্রিয়াটা দু রকমের, একটাকে বলা হয় পুশ ব্রুম, এগুলো শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে, একটাকে বলা হয় হুইস্ক ব্রুম। এটা আমি উদাহরণ হিসেবে, ঝাঁটা দিয়ে আমরা যে ঘর ঝাড় দিই, অর্থাৎ একবার ডান দিকে একবার বাম দিকে, একবার ডান দিকে একবার বাম দিকে ঘোরা, এইটাকে আমরা বলি হুইস্ক ব্রুম, তাই তো? বা ঘর মুছার সময় আমরা যখন ঘোরাই, তো ক্যামেরা স্যাটেলাইটের সেন্সর যখন ওইভাবে ক্রমশ ডান দিক বা যখন সোয়াথ বরাবর একবার ডান দিকে যাবে, একবার বাদিকে যাবে, আবার ডান দিকে যাবে, আবার বাদিকে যাবে, এইভাবে সোয়াথ বরাবর স্ক্যান করতে করতে যায়, এটাকে বলা হয় হুইস্ক ব্রুম স্ক্যানিং টেকনিক। আরেকটা হচ্ছে ঠিক স্টেশনে যেরকম ভাবে ওই স্টেশনে যারা সাফাইওয়ালা তারা যেমন প্ল্যাটফর্ম গুলো পরিষ্কার করে কিভাবে, বা ট্রেনের মধ্যে টেনে নিয়ে চলে যায় লম্বা করে, তারপর আবার টেনে নিয়ে আসে, আবার টেনে নিয়ে যায়। অর্থাৎ স্যাটেলাইট যেদিকে এগোচ্ছে এই গেল, আবার এই গেল, আবার এই গেল, আবার এই গেল, এইভাবে যখন স্ক্যানিংটা হয় সেটাকে বলা হয় পুশ ব্রুম। সিসিডি এটা একটা ডিভাইস, বেসিক্যালি চার্জ কাপল ডিভাইস, অর্থাৎ প্রতিটি পিক্সেলে এই সিসিডি থাকে, যখন স্ক্যান করা হয় তখন সেই অনুযায়ী লাইট উদ্দীপ্ত করে ওই সেন্সরের সিসিডি কে, সেই অনুযায়ী সে আলো রেকর্ড করে। লাস্ট আজকে রেজলিউশনটা বলে শেষ করব। আমি পিক্সেল সাইজ নিয়ে অনেক আলোচনা করলাম, বললাম যে রেজলিউশন, অর্থাৎ রেজলিউশন মানে বললাম যে কত সূক্ষ্মভাবে দেখতে পাচ্ছি, কত ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড রেজলিউশন। অ্যামাউন্ট অফ ডিটেল, সেটা নির্ভর করে রেজলিউশনের উপরে। আর এই রেজলিউশন তিন রকমের হয়। একটাকে বলা হয় স্প্যাশিয়াল রেজলিউশন, যেটা আমি পিক্সেল সাইজ দিয়ে বললাম, অর্থাৎ স্যাটেলাইটের যে সেন্সর সেটা ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট এলাকাকে সেন্স করে, সেই স্যাটেলাইটের পিক্সেল সাইজ যত ছোট হবে ভূপৃষ্ঠের তত ছোট এলাকাকে সে সেন্স করতে পারবে। ওই জন্য স্যাটেলাইটের সেন্সরের যে পিক্সেল সাইজ সেটাকে বেসিক্যালি বলা হয় স্প্যাশিয়াল রেজলিউশন। সেই পিক্সেল সাইজ এই যে বলছিলাম না যে 30 মিটার, 23 মিটার, 10 মিটার, 0.6 মিটার, আবার টিপা সিন্ধু বললো 0.4 মিটার, এগুলো হচ্ছে ওই স্যাটেলাইটের পিক্সেলের সাইজ বা ওই স্যাটেলাইটের স্প্যাশিয়াল রেজলিউশন। বুঝা গেল? যত পিক্সেল সাইজ ছোট হবে তার মানে তত স্প্যাশিয়াল রেজলিউশন হাই বা ভালো বলবো, তত ভূপৃষ্ঠের স্প্যাশিয়াল ডিটেল আমরা বেশি পাবো। ক্লিয়ার? এছাড়া এখানে একটা ছবি দিয়ে বিষয়টা ব্যাখ্যা করা আছে। একদম নিচে ডান দিক থেকে স্প্যাশিয়াল রেজলিউশন সব থেকে খারাপ 208 মিটার, তারপরে যত রেজলিউশন বাড়ছে তত একই বিষয় আরো ক্লিয়ারলি আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। দেখো, জাস্ট বোঝার জন্য। এছাড়া রেজলিউশন আরো দু রকমের আছে। একটাকে বলছি স্পেকট্রাল রেজলিউশন। আমি ওই যে ব্যান্ডের কথা বলছিলাম না, যে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য তারা ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর সঙ্গে বিভিন্ন রকম ভাবে রেসপন্স করে, শুধু তাই না বায়ুমণ্ডলেও কোনো কোনো অংশ শোষিত হয়ে যায়,
তাহলে আমি যদি শুধুমাত্র সেই পোর্শন গুলোকেই নিয়ে ব্যান্ড তৈরি করি, তাহলে আমি আরো ডিটেল ইনফরমেশন তুলতে পারবো, সেটা আমি আগে আলোচনা করলাম। তাহলে এই ব্যান্ড সাইজ যত ছোট হবে, যেটাকে আমরা উইথ অফ ব্যান্ড বলি, তত রেজলিউশন ভালো বলবো। আবার কি বলেছিলাম, যে একটার বদলে একাধিক ব্যান্ড ব্যবহার করব, তাহলেও আমি আরো ডিটেল ইনফরমেশন পাবো। এই দুটোকে, অর্থাৎ ছোট সাইজের ব্যান্ড এবং সংখ্যায় বেশি ব্যান্ড, এটাকে আমরা স্পেকট্রাল রেজলিউশন বলে থাকি। যেমন ল্যান্ডস্যাট যে স্যাটেলাইট, তার যে থিমেটিক ম্যাপার সেন্সর, সেখানে 7টা ব্যান্ড ব্যবহার করা হয়েছে। আমাদের IRS, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট 3, সেই সিরিজের অন্তর্গত স্যাটেলাইট গুলোতে 4টে সেন্সর ব্যবহার করা হয়েছে, তার মানে 4টে ব্যান্ড ইউজ করা হয়েছে। তাহলে স্পেকট্রাল রেজলিউশনটা বোঝা গেল, যে কত সূক্ষ্ম ব্যান্ড ইউজ করছি আর কতগুলো ব্যান্ড ইউজ করছি। এছাড়া রেডিওমেট্রিক রেজলিউশন বলে একটা জিনিস আছে। আমি যখন পিক্সেল, ডিএন ভ্যালু এগুলো বলছিলাম, তখন আমি এটা বলেছিলাম যে স্যাটেলাইট আমাদেরকে যে তথ্যটা পাঠায়, সেটা বেসিক্যালি কতগুলো পিক্সেলের মধ্যে কতগুলো ভ্যালু, আর কিচ্ছু না। এই ভ্যালুটা নির্ভর করে রেডিওমেট্রিক রেজলিউশনের উপরে। অর্থাৎ আমি যে সেন্সরটা তৈরি করছি, সেই সেন্সরটা একটা আলোর সর্বনিম্ন কত পর্যন্ত আর সর্বোচ্চ কত পর্যন্ত সেন্স করতে পারবে। অর্থাৎ 0 থেকে 7, 0 থেকে 108, 0 থেকে 256। তাহলে এক্ষেত্রে যত হাইয়েস্ট ভ্যালু বেশি হবে, তত রেডিওমেট্রিক রেজলিউশন বেশি হবে। তার মানে আলোর মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভ্যারিয়েশন গুলোকেও সেন্স করা সম্ভব হবে। এটাকে বলা হয় রেডিওমেট্রিক রেজলিউশন। বোঝা গেল? অর্থাৎ যে সেন্সর আমি তৈরি করছি, সেই সেন্সর সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত ভ্যালু পর্যন্ত আলোকে সেন্স করতে পারে। যত ভ্যালু বাড়বে, তত সে পার্থক্যগুলোকে আরো ভালো পার্থক্যে রূপান্তরিত করতে পারবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো এখানে 0, এখানে 7, আবার এখানে 0, এটা 100। এবার এই যে মিডিল, এটা হচ্ছে 3.5, আর এখানে মিডিলটা হচ্ছে 50। এবার এখানে খুব ছোট ছোট জায়গাকে আলাদা আলাদা ভ্যালু দিতে পারছি, কিন্তু এখানে ছোট ছোট জায়গাকে আলাদা ভ্যালু দিতে পারছি, নিচের দিকের অংশে পাচ্ছি না। তার মানে যত বেশি ভ্যারিয়েশন দেখাতে পারবো, তার মানে তার রেডিওমেট্রিক রেজলিউশন তত বেশি হবে। আর সেটা নির্ভর করছে এই ম্যাক্সিমাম ভ্যালু কত, সেটাকে বেসিক্যালি বিট বলা হয়। অর্থাৎ 2 বিট, 4 বিট, 8 বিট ইত্যাদি। অর্থাৎ ততগুলো নাম্বার বা ব্রাইটনেস ভ্যারিয়েশন রিমোট সেন্সিং সেন্সর করতে পারবে। বোঝা গেল? আর 4 নম্বর যে রেজলিউশন, এটা দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে টেম্পোরাল রেজলিউশন। অর্থাৎ আমি যখন একটা স্যাটেলাইটের কথা বললাম, বিশেষ করে সানসিনক্রোনাস স্যাটেলাইট, যারা পৃথিবীকে উত্তর দক্ষিণে নিয়ার পোলার অরবিটে প্রদক্ষিণ করে, তারা একটা নির্দিষ্ট সময় অন্তর ভূপৃষ্ঠের একটা জায়গার উপরে এসে পৌঁছায়। সেটা বললাম 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন, 23 দিন। এবার কত তাড়াতাড়ি স্যাটেলাইট কোন একটা জায়গার উপরে বারবার ফিরে আসছে, সেটাকে আমরা বেসিক্যালি টেম্পোরাল রেজলিউশন বলি। যেমন ল্যান্ডস্যাট 23 দিনের মাথায় বা 24 দিনের মাথায় একটা জায়গার উপরে আবার ফিরে আসে। অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, আর স্যাটেলাইটটা উত্তর দক্ষিণে ঘুরছে। যার ফলে প্রতি মুহূর্তে স্যাটেলাইটে যখন পৃথিবীকে পাস করছে, তখন জায়গাটা সরে যাচ্ছে, এবং ওই 20 দিন 22 দিনের মাথায় সেই জায়গাটা আবার ওই স্যাটেলাইটের রাস্তায় আসছে। এবার কোন একটা জায়গা কত তাড়াতাড়ি ওই স্যাটেলাইটের পথে আসছে, সেটা নির্ভর করছে টেম্পোরাল রেজলিউশনের উপরে। যত তাড়াতাড়ি আসবে, অর্থাৎ 7 দিনের মাথায় আবার আসছে, তার মানে তার টেম্পোরাল রেজলিউশন ভালো, কারণ আমি আরো বেশি টেম্পোরাল ইমেজ পাবো। অর্থাৎ 7 দিন পর পর ইমেজ পাবো। আবার কোন স্যাটেলাইট আমাকে 30 দিন পর পর ইমেজ দিচ্ছে, তাহলে কোনটা ভালো বলবো? অবশ্যই 7 দিন পর পর যেটা, সেটা ভালো বলবো। এটা হচ্ছে টেম্পোরাল রেজলিউশন। আজকের ক্লাস এই পর্যন্ত। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বলো।